বিসমিল্লাহির রহমানির রহিম। আলটিমেট ব্লগিং কোর্সের আজকে আমাদের দ্বিতীয়তম ক্লাসে আজকে আমরা শিখব হলো সিট কিওয়ার্ড রিসার্চ এবং হলো ডোমেন হোস্টিং রিসার্চ, অর্থাৎ কোন ডোমেন আমাদের জন্য কিনা উচিত, কীরকম দেখে কিনা উচিত এবং হোস্টিং সার্ভিসে কী কী সুবিধাগুলো আমাদের থাকতে হবে। যেহেতু আমরা হোস্টিং কিনবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি সঠিক রিসেলারের কাছ থেকে বা সঠিক ডোমেন প্রোভাইডার, হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে ডোমেন হোস্টিংগুলো আপনি না কিনতে পারেন, তাহলে আপনার জন্য সারা বছর ভোগান্তির একটা কারণ হয়ে দাঁড়াবে। কারণ আমরা যতই কাজ জানি না কেন, আমাদের একটা বিশাল বড় একটা জিনিস কিন্তু অন্যদের হাতে কাজ করে, সেটা হলো ডোমেন এবং হোস্টিং। আপনি যদি একজন বিশ্বস্ত লোকের কাছ থেকে ডোমেন না কিনতে পারেন, অথবা একজন ভালো সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং না কিনতে পারেন, তাহলে কিন্তু আপনি পদে পদে কিছুদিন পরে পরে বিপাকে পড়বেন। আবারও বলছি, আপনি যদি একজন বিশ্বস্ত প্রোভাইডারের কাছ থেকে ডোমেন না কিনতে পারেন এবং ভালো সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং না কিনতে পারেন, তাহলে আপনি কিছুদিন পরে পরে ভোগান্তি পোহাবেন। ঠিক আছে, এজন্য ডোমেন হোস্টিং কেনার আগে কিছু বিষয় গুরুত্বপূর্ণ সহকারে জানা উচিত। আর ডোমেন হোস্টিং ক্রয় করার আগে যে আপনার যে ডোমেন নামটা থাকবে, এই ডোমেন নামটা ক্রয় করার আগে বা সিলেক্ট করার আগেও কিন্তু আপনাকে অনেক বিষয় জানা উচিত। ঠিক আছে, তো যাই হোক, এই বিষয়গুলো আমরা দেখব। এবং ডোমেন হোস্টিং কেনার আগে, ডোমেন ক্রয় করার আগে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, সেটা হলো আমাদের সিট কিওয়ার্ড। আমরা যে কিওয়ার্ড রিসার্চ করেছি সেটা আমাদের টপিকের উপর নির্ভর করে, এবং আমরা মোটামুটি বলতেই পারি যে আইডিয়া পেয়েছি যে আমরা আসলে যেই নিশ নিয়ে কাজ করব, সেই নিশে মানুষ আসলে কি কি বিষয়ে সার্চ করতে পারে এবং কোন কোন বিষয়গুলোতে আমরা র্যাঙ্ক করতে পারবো, এরকম তো একটা আইডিয়া আমরা পেয়েছি। কি বলেন? জি ভাই। আচ্ছা, যারা রিসার্চ করেন নাই তারা হয়তো বা পিছিয়ে পড়ে গেছেন। আমি আবারও বলছি, আমাদের যে 26টা ক্লাস থাকবে, এই 26টা ক্লাসের প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ। 1 নম্বর ক্লাস চলে গেছে, আজকে আমাদের দ্বিতীয়তম ক্লাস। তো যারা 1 নম্বর ক্লাসটা ভালোমতো বুঝেন নাই বা রিসার্চ করেন নাই এবং অপ্রয়োজনীয় মনে করছেন, তারা বড্ড ভুল করছেন। এখন এই বিষয়টা বুঝবেন না, কিন্তু যখন আপনি নাকি প্রফেশনাল ব্লগিংয়ে নামবেন, তখন ঠিকই বুঝতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে সবসময় সময় গেলে কখনোই সাধন হয় না। সো সময়ের কাজ আপনি যদি সময় মতো না শিখতে পারেন এবং না করতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি কাজ পারবেন না। কারণ দিন যত যাবে তত ক্লাসের সংখ্যা বাড়বে। গত ক্লাস গিয়েছিল 1 নম্বর ক্লাস, আজকে দ্বিতীয়তম, তারপরের দিন তৃতীয়তম, এইভাবে 26টা ক্লাস। আপনার ক্লাসের সংখ্যা যত বেশি হবে, দিন যত যাবে, আপনার উপর কিন্তু কাজের প্রেশার এবং এক্সপেরিমেন্ট খুব বেশি পড়বে। তখন আপনি কোনটা ছেড়ে কোন কাজটা করবেন, এটা শিখবেন, মানে আজকে নতুন রানিং যেটা চলছে এটা শিখবেন, নাকি যেটা গত হয়ে গেছে সেটা শিখবেন। তখন নিজেই কিন্তু একটা অন্যরকম তাড়াহুড়োর ভিতরে পড়বেন। আবার একটা কথা মনে রাখবেন সবসময়, যে তাড়াহুড়োর কাজ কখনোই সুফল বয়ে আনতে পারে না। তাড়াহুড়োর কাজ কখনোই সুফল বয়ে আনতে পারে না, কোথাও না কোথাও একটা না একটা ভুল হয়েই যায়। ঠিক আছে, আমি চাইলেই শুক্রবার থেকে আপনাদেরকে শুরু করতে পারতাম, কিন্তু আমি শনিবার থেকে কেন শুরু করেছি, শুক্রবারে আপনাদেরকে ক্লাস করার জন্য একটা প্রস্তুতিমূলক ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে, কারণ আমি চাইলেই কিন্তু আমার একটা দিন, যদি 26টা ক্লাসে 26টা দিন আমি কিন্তু যদি ক্লাস করাইতাম, আমারই কিন্তু তাড়াহুড়া হইতো। কিন্তু আমি বুঝলাম যে তাড়াহুড়ার কাজ কখনোই কিন্তু সুফল বয়ে আনতে পারে না। এখানে আপনাদেরকে শিখাবো, আমার লক্ষ্য থাকবে আপনাদের সাকসেসের একটা দিক নির্দেশনা দিয়ে দেওয়া, মেন্টরিং করা। এবং আপনাদের লক্ষ্য থাকতে হবে যে আমার মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে বা আমার দিক নির্দেশনায় আপনারা ভালো কিছু করবেন এবং শিখবেন। তো যাই হোক, যারা শিখেন নাই আজকে পর্যন্ত, হয়তো বা সুযোগ আছে যে প্রথম ক্লাসের বিষয়গুলো যাদের ঘাটতি রয়েছে, তারা অবশ্যই সেই ঘাটতিগুলো পূরণ করে নেওয়ার চেষ্টা করবেন যতদূর সম্ভব। ঠিক আছে, তো চলেন এখন আমরা ভাই সিট কিওয়ার্ড রিসার্চ করব। সিট ভাই, কিওয়ার্ডটা কি? আমার তো ভাই আমার দুই একটা কোশ্চেন আছে ভাই। কোয়েশ্চন বলেন। আচ্ছা ভাই, আমরা তো ওই যে যেমন এসইও স্টার্ট, তারপর হচ্ছে আপনার কি জানে বলে আনসার দা পাবলিক, এগুলাতে যে কিওয়ার্ড দিয়ে ইয়ে করছিলাম, যেগুলো আমরা কিছু কিওয়ার্ড আমরা ফাইন্ড আউট করছিলাম, করে তারপরে ওই যে র্যাঙ্কিং এ যে আপনি যেটা দেখাই দিলেন, কতজন এটা মান্থলি সার্চ দেয়, তারপরে কত ডলার হয়, আর আরেকটা দেখাচ্ছিলেন যে এটা কম্পিটিশন হাই না লো। আমরা কি যে কোনো একটা দিয়ে কি করতে পারি না? যেমন আমি এসইও স্টার্ট দিয়ে কি করলে করতে পারি না, না তিনোটাই করতে হবে? বেসিক্যালি বলতে গেলে কোনো কিওয়ার্ডই, ধরেন আপনি যদি একেবারে খুব দামি মানের একটা কন্টেন্ট টুলস দিয়েও যদি আপনি রিসার্চ করেন, তাও কিন্তু আপনি এক্স্যাক্টলি রেজাল্ট পাবেন না। এজন্য আমি আপনাদেরকে ফ্রি এবং পেইড, কখনো কখনো ফ্রি জিনিস বেস্ট হয়, কখনো কখনো পেইড জিনিস বেস্ট হয়। আপনি কিন্তু মুখে মানে দেখেই বলতে পারবেন না, কারণ এটা হলো ডিজিটাল মার্কেটিং সেক্টর।
এই সেক্টরে কেউ মুখে দেখেই কিন্তু বলতে পারবে না আন্দাজের উপর, মানে ফ্যাক্ট থিঙ্কিং, এটা এই ক্লাসটা আমরা আপনাদেরকে নিব আমি সময় মতো, যে রিয়াল থিঙ্কিং আর হলো ফ্যাক্ট থিঙ্কিং, এটা এসইউ ক্লাসে নিব। তো আপনার মনের মতো করে আন্দাজ করলেই কিন্তু এটা মানে এক্স্যাক্টলি রেজাল্ট পাওয়া যাবে না। এজন্য কখনো কখনো ফ্রি টুলস বেটার হয়, কখনো কখনো পেড টুলস বেটার হয়। কখন কোনটা প্রয়োজন হয় সেটা তখনই বুঝবেন যখন আপনি কাজে নামবেন। কাজ না করলে, মানে নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে কাজ না করলে বা নির্দিষ্ট টপিক নিয়ে কাজ না করলে বুঝবেন না। তো এই বিষয়টার উপর ভিত্তি করে যখন আপনি কাজ করতে নামবেন তখন কিন্তু আপনি দেখবেন যে আপনি এসইউ স্টার্ট দিয়ে কাজ শুরু করলেন, কিন্তু আপনি দেখলেনও যে এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি খুব কম, আমার র্যাঙ্ক করার সম্ভাবনা আছে, কিন্তু কোনো কারণবশত সব কিছু আপনি মানলেন, কিন্তু লাস্ট ফাইনালি যে আপনি আউটপুটটা আপনার কাঙ্ক্ষিতভাবে পেলেন না। কেন পেলেন না? কারণ ওই যে কখনোই একটি নির্দিষ্ট টুল, মানে একটি নির্দিষ্ট টুলের উপর নির্ভর করে কাজ করলে আপনি আউটপুটটা ভালো পাবেন না। তাইলে কি ওইখান থেকে বাছাই করে নিব নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং দেখেন গত ক্লাসে যে আপনাদেরকে ফ্রি মেথডটা দেখিয়েছি, এটা কখন কখন প্রয়োজন আপনারা কাজ করতে গেলে বুঝে যাবেন। আমিও তো আপনাদের সঙ্গে লাইভে কাজ করব, তো যখন লাইভে কাজ করব তখন কিন্তু আপনারা বিষয়টা বুঝবেন যে কখন ফ্রি টুলসের ব্যবহার করছি, কখন পেড টুলসের। যেমন আজকের ক্লাসে আপনাদেরকে দেখাবো পেড টুলসের। সো আপনি আগে যেহেতু প্রশ্নটা করে ফেলেছেন, এটা হয়তো বা আপনি না করলেও আজকের ক্লাসের পরে অন্য কেউ হয়তো বা করতো, যে ভাইয়া আমরা কেন ফ্রি টুলসে তাহলে ব্যবহার করবো, ওই 3 টপিক্সে না, যে আজকে আমি আহারেফ দিয়ে দেখাবো, আহারেফ দিয়ে কেন করব না, বা আপনি যেটা করলেন যে এসি স্টার দিয়ে কেন করব না। এই উত্তরটাই হলো আমরা কখনোই একটা টুলসের মাধ্যমে যদি নির্ভর করি তাহলে আমাদের আউটপুট, মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট আমরা কখনোই পাবো না। ঠিক আছে? জি জি ভাই। অবস্থা বুঝে কাজ করতে হয়। জিনিসটা ঠিক এরকম, বীজগণিত তো আমরা শিখেছিলাম না একেবারে ছোট থাকতে যখন আমরা হাই স্কুল লেভেলে পড়তাম। হ্যাঁ, জি জি। ওই তখন বীজগণিতের ক্ষেত্রে একটু খেয়াল রাখেন, দেখেন আমরা যখন নাকি শিখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু একটা সূত্র। আবার কিন্তু আমরা এখানে অনুসিদ্ধান্তের কিছু সূত্র আছে। এখন আমি অনুসিদ্ধান্ত নিয়ে কথা বলবো। কারো যদি মনে থাকে, এখানে মনে হয় একজন আছে এইচএসসি লেভেলের, সে তাহলে কিছুদিন আগে পড়াশোনা করে শেষ দিয়েছে এসএসসি। কে আছে এখানে? আচ্ছা, এইচএসসি লেভেলের যেন কে আছে একটু বললে ভালো হইতো। যাই হোক, তো দেখেন এইচএসসি আমরা এসএসসি লেভেলে পড়েছিলাম যে অনুসিদ্ধান্তের সূত্র বীজগণিতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি পড়েছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার স্কয়ার মাইনাস ফোর মাইনাস এ বি। 2ab। আবার আরেকটা পড়েছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু আমাদের একটা, কিন্তু আমাদের রেজাল্ট কয়টা, সূত্রের ফর্মুলা ইকুয়ালিটি কয়টা, দুইটা। ঠিক আছে? বেসিক ফর্মুলা বা রুট ফর্মুলা হলো একটা, ফর্মুলার ইকুয়ালিটি হলো দুইটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু এর অ্যান্সার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তো কখন কোনটা ব্যবহার করতে হবে তখন আপনারা একটু পিছনে জানতো, সেই হাই স্কুল লেভেলে জানতো, খেয়াল করেন তো তখন কিভাবে সমাধান বের করেছিলেন। যে কোনো একটা সূত্রের উপর নির্ভর করে নাকি দুটোটা সূত্রের উপর নির্ভর করে আমরা অঙ্কের সমাধান করেছিলাম? অবশ্যই দুইটা সূত্রের উপর নির্ভর করে। ঠিক আছে? দুইটা সূত্রের উপর নির্ভর করে, এবং আমরা বুঝতে পেরেছিলাম যে কখন কোন জিনিসটা ব্যবহার করতে হবে। আমাদের টিচার আমাদেরকে বলে দিয়েছিল, মেবি আমি নিজেও জিজ্ঞেস করেছিলাম এরকম প্রশ্ন, হয়তো বা আমার যতদূর খেয়াল আসে আমার স্টুডেন্টও আমাকে এখনও জিজ্ঞেস করে যে স্যার কোনটা কখন ব্যবহার করব। তখন জাস্ট তাকে যখন একবার দেখিয়ে দেই, সে কিন্তু পরবর্তীতে বুঝতে পারে যে এখন হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বিটা বসবে, এখন হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি বসবে। মানে সূত্র ফর্মুলার বেসিক রুট ফর্মুলা হলো একটা, এর ইকুয়ালিটি হচ্ছে দুইটা। কখন কোনটা বসবে সেটা কিন্তু আমরা অঙ্ক করার ক্ষেত্রে বুঝতে পারি, এর আগে কিন্তু বুঝতে পারি না। ঠিক আছে? উদ্দীপক দেখেই আমরা বুঝতে পারি না। জিনিসটা ঠিক একই রকম আপনার এসইউ টুলের ক্ষেত্রে, ঠিক একই নিয়মটা আপনারা এই থিওরিটা আপনারা মানেন যে কখনো কখনো আহরেফ টুল, কখনো কখনো এসইউ স্টার, কখনো কখনো স্যামরাশ বেস্ট, আবার কখনো কখনো ফ্রি টুলসগুলো বেস্ট। এটা যখন আপনি কাজে নামবেন তখন বুঝবেন। এজন্য আপনারা যাতে কাজ করতে যেই ভবিষ্যতে কখনো কোনো কখনো কোনো বাধায় না পড়েন বা একটু সংকোচ বোধে না পড়েন, সেই বিষয়গুলো যখন আপনারা কাজ করবেন তখন যেন আপনারা ক্লিয়ার হতে পারেন, এজন্য আমি আপনাদেরকে সব মেথডগুলোই শিখাচ্ছি। কারণ কাজে লাগবে, যেগুলো শিখাবো সবগুলোই কাজে লাগবে, একটাও কিন্তু বাদ যাবে না, সব কাজে লাগবে। আচ্ছা, নাজমুল হোসেন যেই প্রশ্নটা করেছিল, আপনারা কি সেই প্রশ্নটা বুঝেছেন এবং তার উত্তর পেয়েছেন? সৌরভ বিশ্বাস? জি ভাইয়া। আচ্ছা, তার মানে আমরা নির্দিষ্ট একটি টুলসের উপর কখনোই নির্ভর করতে পারি না।
একটি টুলস কখনোই আমাকে এক্স্যাক্টলি কাঙ্ক্ষিত যে ফলাফল আছে সেটা দিতে পারবে না, কখনোই দিতে পারবে না। ঠিক আছে, এজন্য এই মেথডগুলো শিখাচ্ছি। আমরা যখন কাজ করব লাইভে, যখন এই যে লাইভ ক্লাসে কাজ করব, কাজ করলে বা আউটপুটটা আমরা দেখাবো, ভিডিও দিতে পারি মাঝে মধ্যে আমি, তো তখন হয়তো আপনারা জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবেন যে কখন কোন টুলস ইউজ করা উচিত আমাদের জন্য। আচ্ছা, ঠিক আছে নাজমুল হক সাহেব, আর কি প্রশ্ন আছে আপনার? না না, ঠিক আছে, এটাই জানার ছিল আর কি, যে আসলে সবগুলা টুলসই ইউজ করতে আচ্ছা, হবে। আপনি কি আমার উত্তরটা পেয়েছেন সঠিকভাবে? জি জি, পেয়েছি, পেয়েছি। ধন্যবাদ ভাই। আচ্ছা, ভাইয়া, হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। 6 তারিখের ক্লাসটা আমি মানে করতে পারিনি। তো হ্যাঁ, হ্যাঁ, তো আমাকে আমাকে ভিডিওটা দিলে ভালো হতো। ভিডিওটা অলরেডি আপনার গ্রুপেই আজকে মেবি আমি আপডেট দিয়েছি, আমার ভুল হয়েছিল, আজকে আবার আপডেট করে দিয়েছি। গ্রুপে একটু দেখেন, উপরের দিকে উঠেন, পুরান যে লিঙ্কটা ছিল সেটা আমি রিমুভ করে দিয়েছি, নতুন একটাই লিঙ্ক পাবেন ক্লাস 1 নামে, ওইটাই হলো 6 তারিখের ও ক্লাসের লিঙ্ক। ও আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন আমরা আমাদের ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাস হলো কিওয়ার্ড রিসার্চ। প্রথমে হলো সিট কিওয়ার্ড রিসার্চ। এই সিট কিওয়ার্ড রিসার্চের জন্য আমি একটু স্টপ করে নিই, আগে ওয়েবসাইটটাতে যাই। আচ্ছা, আগে বলে নিচ্ছি, আপনি আহারেফ ব্যবহার করেন বা শ্যামরাজ ব্যবহার করেন অথবা যেটাই ব্যবহার করেন না কেন, অনেক টুলস আছে, ম্যাঙ্গো টুলস আছে, আরও অনেক আছে, কিন্তু কথা হলো যে সব টুলসের ব্যবহার প্রায় একই, কিন্তু তাদের ডাটাগুলো এক এক সময় এক এক রকম হয়ে থাকে। এটা ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। এপিআই রেস্ট, সবাই মূলত রেস্ট এপিআই ব্যবহার করে, এজন্য তাদের সার্ভার আপডেট হয় বা বিভিন্ন কিছুর কারণে এক এক সময় এক এক ফলাফল দেখা যায়। কিন্তু যখন নাকি আমরা দেখব যে আমাদের এই বলতে গেলে যে সবগুলো যে টুলসগুলো আমরা কাজ শিখেছি সব টুলসের ব্যবহারে প্রায় মোটামুটি দেখা যাচ্ছে রেজাল্ট, তখনই আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো যে না, এই কিওয়ার্ডটা দিয়ে কাজ করলে আমি হয়তো বা আমার এক্স্যাক্টলি যে কাঙ্ক্ষিত ফলাফল সেই রেজাল্টটা আমি পাবো। ঠিক আছে, সবগুলোর ব্যবহার একই রকম। এখন আপনাদেরকে দেখাবো হলো আহারেফ টুলসের মাধ্যমে। আপনাদেরকে ক্লাসের শেষে মেবি 11টার দিকে আমি লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? আর তো দেখেন, এখন আমি কি করব, আহারেফ টুলসে গেলাম। 2 মিনিটের বিষয়টা থাকুক আমাদের, ঠিক আছে? আমি আপনাদেরকে আরেকটা ভিডিও করে, যখন লাইনটা আসবে আপনাদেরকে ভিডিও করে তারপর দেখিয়ে দেবো। মেবি ওনাদের সার্ভারের প্রবলেম, সাপোর্টও নাই ওনারা, ঠিক আছে? আপনাদের যখন প্রবলেম হবে তাদেরকে ডাইরেক্ট সাপোর্টে যে কথা বলবেন, একটু সময় লাগবে মেবি, কিন্তু সলভ হয়ে যাবে, সলভ করে দিবে, ঠিক আছে? তো আমরা যেহেতু কিওয়ার্ডটা রিসার্চ করতে পারলাম না, সিট কিওয়ার্ড, জাস্ট এখান থেকে আমরা একটু দেখি, ফ্রিতে দেখি, যদি আমাদের পেড দেখার কথা ছিল, পেডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন কাজের স্বার্থে আমি ফ্রিতে জাস্ট একটু করছি। আমার টপিক যেন কি ছিল গত ক্লাসে? মিউজিক ছিল, মিউজিক। মিউজিক, আচ্ছা। তো আমি এখন হলো মিউজিক, এটা হলো আমার সিট কিওয়ার্ড, ঠিক আছে? তো এর উপর ভিত্তি করে কিন্তু আমি মূলত অনেক কিছু পেয়েছি, ঠিক না? পাই নাই যে এরকম না, অনেকগুলো টপিকস কিন্তু আমি পেয়েছিলাম যেগুলো নাকি আমি অবশ্যই র্যাঙ্ক করতে পারবো এবং আমার ডিমান্ড আছে অনেক, ঠিক না? এই ধরনের, এটা আসলে এই জিনিসটা যে আরও মানে পেড টুলসের মাধ্যমে ভালো মতো দেখা যায়, এই বিষয়টা আপনাদেরকে আমি দেখিয়ে দিব ভিডিও আকারে। মূলত সব টুলসের কাজ একই, ঠিক আছে? তারপর আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, প্রায় 10-15 মিনিটের হবে ভিডিওটা করতে গেলে, অথবা আরও কমও লাগতে পারে, ওটা আমি আপনাদেরকে দিয়ে দিব। মনে করেন যে আমি আমার একটা কিওয়ার্ড সিলেক্ট করে ফেলেছি, সিট কিওয়ার্ড। আমি কি বুঝাইতে পারলাম? আপাতত ধরে নেন আমি সিট কিওয়ার্ড আমার জন্য সিলেক্ট করে ফেলেছি, এবং সেই সিট কিওয়ার্ডটা হলো ধরেন মিউজিক, এই কথাটা। এখন এই মিউজিকের উপর ভিত্তি করে আমি আমার মিউজিক, ধরেন আমি কিনবো হলো music.com। এখন আমি দেখব যে এই মিউজিক কথাটা মূলত চাহিদা সম্পন্ন কিনা, লং টাইম প্রসেসের, গত 1 বছর 2 বছর ধরে আছে কিনা, এবং গত আগামী 2-3 বছর ধরে থাকার কোনো সম্ভাবনা আছে কিনা মার্কেটে আমার এই কিওয়ার্ডটা। এবং এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমি মূলত ডোমেন কিনবো, ঠিক আছে? এই ব্যাপারটা ধরে নেন যে মিউজিক। এখন এটা আমি আগামী ক্লাসও আপনাদেরকে জানাবো যে ডিপ রিসার্চ তখন আপনারা আরও ভালো মতো শিখতে পারবেন। আচ্ছা চলেন, এখন কথা হলো যে আমাদের যে বিষয়টা, যেহেতু আমরা সিট কিওয়ার্ডের ব্যাপারটা দেখাইতে পারি নাই, আমাদের আরেকটা বিষয় আছে এখানে, সেটা হলো
ডোমেন এবং হোস্টিং রিসার্চ। আচ্ছা, এর আগে আমি ডিপ রিসার্চের ব্যাপারগুলো একটু দেখিয়ে আসলে ভালো হইতো, যদিও এটা শিখবো। আচ্ছা, এটা থাকুক, পরের ক্লাসে দেখাই। আমরা হলো ডোমেন হোস্টিং কিনবো। তো ডোমেন কেনার আগে আমাদেরকে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, ডোমেন কেনার আগে আমাকে অবশ্যই যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, প্রথম কথা হলো যে আমরা ধরেন ডোমেনটা জেনারেট করব কি দিয়ে। এই যে একটা ওয়েবসাইটের ইউআরএল আছে, এটা দিয়ে আপনি ইনস্ট্যান্টলি ডোমেনের নেম জেনারেট করতে পারবেন। অনেকে আছে না যে দূর ছাই, ডোমেন কেন পাচ্ছি না আমি, কোথায় থেকে এই নামে ডোমেন এটাও নিয়ে ফেলছে একজনে, এই নামে ডোমেন এটাও একজন নিয়ে ফেলছে, এরকম হয়তো আপনাদের হতে পারে। তো এই লিঙ্কটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। এই যে এই ওয়েবসাইটটাতে আমি গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ধরেন আমার টপিকস কি সিট কিওয়ার্ড, আমি কনফার্ম হলাম যে মিউজিক, এবং মিউজিক দিয়ে আমি র্যাঙ্ক করতে পারবো খুব সহজে। তো আমি কি করব, আমি লিখবো হলো মিউজিক। মিউজিক লেখার পরে দেখেন তো এই ডোমেনটা কি অ্যাভেলেবেল আছে নাকি নাই। যখন লাল কালি দিয়ে দেখাবে এই ওয়েবসাইটে তখন বুঝবেন অ্যাভেলেবেল নাই। যখন ব্লু কালার বা নীল কালি দিয়ে দেখাবে তখন বুঝতে হবে এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে, কিন্তু এটা হয়তো বা কেউ কি বলা হয় ট্রেন্ডিনে ছেড়েছে। এটাকে বলা হয় যেন কি, মানে ডোমেন বিক্রি করার জন্য, ডোমেন বাইসেলেন যে বিজনেস আছে সেখানে বিক্রি করার জন্য তারা এটাকে একটা অফার হিসাবে তৈরি করেছে। এটা কিনতে গেলে আপনার বেশি দাম দিয়ে কিনতে হবে, ঠিক আছে। কেমন বেশি দাম দিয়ে, এটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এদিকে আপনারা খেয়াল করেন। যেমন একটা .com ডোমেন সাধারণত $8 $10 কিনতে পাওয়া যায়, কিন্তু এখানে মিউজিক ডট ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার $3,25,000। আবার মিউজিক ডট ওয়ার্কস $25,000, মিউজিক child music.com $2,500। তো এমনিভাবে মূলত এই ডলারের ব্যাপারগুলো আছে যে যেগুলো নাকি নীল কালি দিয়ে লেখা, এগুলো আপনি কিনতে পারবেন না আপাতত, ঠিক আছে, অনেক ব্যয়বহুল। আর যেগুলো লাল কালি দিয়ে, তার মানে হলো এগুলো অ্যাভেলেবেল নাই, অলরেডি মার্কেটে এগুলো লাইভে আছে, ঠিক আছে। আর যেগুলো নাকি গ্রিন কালার দিয়ে লেখা আছে, গ্রিন কালার দিয়ে, সেগুলো অ্যাভেলেবেল আছে। এই সমস্ত ডোমেনগুলো আপনি কিনতে পারবেন। যেমন ধরেন আমি যদি লিখি music24, যদিও এই ডোমেনটা আপনাদেরকে আমি কখনোই সাজেস্ট করব না কেনার জন্য। এই যে দেখেন, এখন কিন্তু এই যে music2500.com এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তার মানে এটা যদি আমি আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে কিনতে চাই, এটা কিন্তু আমি এখন কিনতে পারবো। তার মানে এটা দিয়ে আপনারা মিউজিক ডোমেন নেম জেনারেট করতে পারবেন এই ইউআরএলটা দিয়ে। জাস্ট এটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে। এখন কথা আছে আপনাদের জন্য, সেটা হলো গিয়ে ডোমেন ক্রয় করার আগে এবং ডোমেন ক্রয় করার পরে কি কি করণীয়। একটা ডোমেন কিনতে গেলে প্রথমে আপনাকে জানতে হবে যে এই কথাগুলো মানে আমি নিজে সাজিয়েছি আপনাদের জন্য, যে আস্ক বিফোর বাইং এ ডোমেন নেম। আপনি নিজে একটু ভাববেন যে কেন আপনি মূলত ডোমেন কিনতে যাচ্ছেন। প্রথমত কথা হলো যে হোয়াই ডু আই নিড এ ডোমেন নেম। এটা আপনাদেরকে আমি দিয়ে দিব এই ফাইলটা ডাউনলোড লিঙ্ক, আপনারা এটা ডাউনলোড করে নিজেদের মতো করে ভাববেন যে হোয়াই ডু আই নিড এ ডোমেন নেম, কেন আমি একটি ডোমেন নেম কিনব, ঠিক আছে। অথবা আপনারা এই স্ক্রিনশটও নিতে পারেন। তারপরে কথা হলো যে হোয়াট পারপোজ ক্যান এ ডোমেন নেম সার্ভ, যে আমি যে উদ্দেশ্যে ডোমেনটা কিনবো এটা আমাকে মূলত কি কি সাজেস্ট দিবে, কি কি হেল্প করবে, এবং আমি এর দ্বারা কি কি সার্ভিস প্রোভাইড করতে পারবো আমার ভিজিটর বা আমার কাস্টমারকে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। প্রথমে হলো হোয়াই নিড এ ডোমেন নেম, এর উত্তরটা অবশ্যই এরকম হওয়া উচিত যে আই উইল বাই এ ডোমেন নেম ফর লং টাইম বিজনেস অপরচুনিটি। আই উইল বাই এ ডোমেন নেম ফর লং টাইম বিজনেস অপরচুনিটি, অথবা আই উইল বাই এ ডোমেন নেম টু বিজনেস ফর বিজনেস অপরচুনিটি ফর লং টাইম, এরকম আর কি, ঠিক আছে। মানে আপনি দীর্ঘ সময়ে বিজনেস করার জন্য একটি ডোমেন কিনবেন। এমন না যে আজকে ডোমেন কিনলেন কালকে এর ভ্যালু শেষ হয়ে যাবে, বা 1 বছর পরে এর ভ্যালু শেষ হয়ে যাবে, 2 বছর পরে ভ্যালু শেষ হয়ে যাবে, এরকম কোনো ডোমেন কিন্তু আপনার কেনা যাবে না। তার মানে কি, যদি আপনি .xyz কিনেন, এটা আপনি কিন্তু সবসময় ব্যবহার নাও করতে পারেন। আপনি যদি .beach কিনেন, অথবা .co কিনেন, .life কিনেন, .top কিনেন, এ ধরনের ডোমেনগুলো সাধারণত আপনি বেশি দিন পর্যন্ত কিন্তু রাখতে পারবেন না, বিকজ আপনি হলো ব্লগ ইন বিজনেস করতে যাচ্ছেন। তো ব্লগ ইন বিজনেসে টিকতে হলে আপনাকে অবশ্যই টপ লেভেলের ডোমেনগুলো দিয়ে বিজনেসে নামতে হবে। যেমন .com, .info, .net, এর ভিতরে সবচেয়ে নাম্বার ওয়ানে যেই ডোমেনটা আছে বর্তমানে এবং কম প্রাইসের ভিতরে, সেটা হলো .com। তার মানে আমরা বুঝে নিলাম যে আমাদেরকে .com ডোমেন কিনতে হবে। হোয়াই ডু আই নিড এ ডোমেন নেম, আমাকে দীর্ঘ সময় ব্যবসা
ব্যবসা পরিচালনা করার জন্য বা দীর্ঘ সময়ের লং টাইম প্রসেসের বিজনেস করার জন্য আমাকে একটি ডোমেন কিনতে হবে। সো আমি .com ডোমেন কিনবো। তারপর হলো হোয়াট পারপোজ ক্যান এ ডোমেন নেম সার্ভ। এই ডোমেন নেমটি দিয়ে মূলত আমি আমার কাস্টমারদেরকে কি সুবিধা দিব এবং তাদেরকে কি সার্ভিস দিব, তারা আমার এই ডোমেন থেকে কি বা আমার এই ওয়েবসাইট থেকে কি কি সার্ভিস পাবে। ঠিক আছে, এখানে আপনি কি বেনিফিট পাবেন এবং আপনার কাস্টমার কি বেনিফিট পাবে এই বিষয়গুলো নির্ভর করে। যে আমি .com ডোমেন কিনলাম এবং আমার টপিকস হচ্ছে মিউজিক, আমি সিট কিওয়ার্ডই ধরেন যে মিউজিক অথবা লেটেস্ট মিউজিক, আমার সিট কিওয়ার্ড হলো ধরেন লেটেস্ট মিউজিক। ঠিক আছে, তো আমি প্রথমেই দেখে নিব যে আমার ডোমেনটা মূলত অ্যাভেলেবেল আছে কি নাই। লেটেস্ট মিউজিক ধরেন, এই ডোমেনটা নাই, তবে এর সিমিলারলি আছে লেটেস্ট মিউজিক অনলাইন, এটাও কিন্তু একটা ভালো, লেটেস্ট মিউজিক অনলাইন .com, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তারপর হলো ওয়েব লেটেস্ট মিউজিক, এটাও মোটামুটি চলে, মানে আমার রিলেটেড ডোমেনের। কিন্তু এখানে কথা হলো যে আমি যেই ডোমেনটা কিনবো এই ডোমেনটা দিয়ে আমার কি কি অপরচুনিটি, যেমন প্রথমেই কিন্তু আমি যে বিজনেসটা চালু করব প্যাসিভ ইনকামের সর্বপ্রথম প্রসেস সেটা হলো গুগল অ্যাডসেন্স। একবার জাস্ট অ্যাপ্রুভ করব, লাইফ টাইম এখান থেকে ইনকাম করব। আমি কি বুঝাইতে পারছি? একবার অ্যাপ্রুভ করব, লাইফ টাইম ইনকাম করব। এটাই হলো গুগল অ্যাডসেন্সের একটি বড় এবং বিশাল বৃহৎ সুবিধা, যেটা আপনি অন্য অন্য প্ল্যাটফর্মে পাবেন না। ঠিক আছে, ব্লগিং সেক্টরের এই সুবিধা আছে যে একবার অ্যাপ্রুভ করব, একবার আমি আমার সিস্টেমকে সাজাবো গোছাবো, দেন লাইফ টাইম ইনকাম করব। সো গুগল অ্যাডসেন্স যেহেতু আমরা আনবো এখানে লাইফ টাইম একটা প্যাসিভ ইনকামের ব্যাপার সেবার, সুতরাং আমাকে .com ডোমেন কিনতে হবে এবং আমার নিশ টপিকের উপর নির্ভর করে এমন কোন একটা ডোমেন কিনতে হবে যেই ডোমেনের নামটা মানুষ সহজে মনে রাখতে পারে, যেই ডোমেনের নামটা আমার আর্টিকেল রিলেটেড হয়, অর্থাৎ আমি যেই নিশ নিয়ে লেখালেখি করব, আমি যেই কন্টেন্ট লিখব সেই কন্টেন্ট রিলেটেড যেন আমার ডোমেনটা হয়। এমন যেন না হয় যে আপনার ডোমেনের নাম হলো rockstar.com কিন্তু আপনি লেখাই করলেন হাউ টু মেক মানি অনলাইন। বলেন তো রকস্টারের সঙ্গে হাউ টু মেক মানি অনলাইন যায়? একজন বলেন, যায় না। কিন্তু আমি যদি বলি যে rockstar.com এর সাথে মিউজিক, আমার টপিকস হলো মিউজিক, সিট কিওয়ার্ড লেটেস্ট মিউজিক, এখন যদি আমি বা আমার হলো মিউজিক, আমার টপিক নিশ টপিক, তো আমি যদি এখন rockstar.com দেই, এটা কি মিউজিকের সাথে যায়? যাবে না ভাইয়া, না ভাইয়া, কেন যাবে না? রকস্টার তো মিউজিক, রকস্টার আচ্ছা, এটা হলো মুভি রিলেটেড, এজন্য হয়তো আপনারা বলবেন যাবে না, কিন্তু যখন নাকি আমি সিট কিওয়ার্ড রিসার্চ করে ফেলবো তখন আপনি বলতে বাধ্য হবেন যে রকস্টার যায়। কেন যায় রকস্টার? দেখেন, আমি জাস্ট একটু আপনাদের, যেহেতু সিট কিওয়ার্ডটা রিসার্চ আমি দেখাইতেই পারলাম না আপনাদেরকে, তারপর আমি আপনাদেরকে এখানে একটু দেখাই রকস্টার। দেখেন, একটা আইডিয়া দিচ্ছি, রকস্টার লিখলাম গুগলে, এখন দেখেন এটা কি মিউজিক রিলেটেড আসে নাকি অন্য রিলেটেড আসে? এই যে শুধুমাত্র ইউনাইটেড স্টেট থেকে 3 লক্ষ প্লাস সার্চ হয় প্রতি মাসে, এটা গত মাসের একটা রেজাল্ট। এবং এই রকস্টারের উপর নির্ভর করে কিন্তু দেখেন এখানে কিন্তু মিউজিকগুলো কাজ করছে, মিউজিক রকস্টার গেম, আচ্ছা গেম আছে এখানে, হ্যাঁ গেমও আছে। আরেকটা আছে আমি যেটার উপর ভিত্তি করেছি, রকস্টার কিছুদিন আগে এটা ভাইরাল হয়েছে, রকস্টার লিরিক্স, মিউজিকের যে লিরিক্সগুলো আছে, এই যে দেখেন এটাতে কিন্তু অপরচুনিটি আমার জন্য খুব ভালো, যদিও এরকম একটা ডোমেন আমার আছে। জাস্ট দেখেন এই যে ৭৪,০০০ সার্চ হয় প্রতি মাসে ইউনাইটেড স্টেট থেকে। ঠিক আছে, কিছুদিন আগে ভাইরাল হয়েছে, এজন্য কোনো কম্পিটিশন নাই বা পেড কোনো গুগল অ্যাডসের কাছে পেড কোনো কম্পিটিশন নাই, এজন্য এর $0 দেখাচ্ছে, কিন্তু এর দ্বারা ইনকাম করা সম্ভব, এটা আমি পরে রিসার্চ করেছি। তো দেখেন এই যে genius.com বা এরকম এসে গেছে রকস্টার লিরিক্স। তো সেই হিসেবে যদি আমি বলি যে আমি লিরিক্স কোনো ওয়েবসাইট বানাবো অথবা কোনো সং রিলেটেড, মিউজিক রিলেটেড কোনো ওয়েবসাইট তৈরি করব, সেক্ষেত্রে কিন্তু আমার এই সিট কিওয়ার্ডের উপর ভিত্তি করে কিন্তু আমি বলতে পারি যে rockstar.com আমার মিউজিক নিশ টপিকের সাথে যায় নাকি যায় না। এখন বলেন তো যায় কি যায় না? যায় ভাইয়া, এখন যায়। এটা হলো যখন আমি আপনাদেরকে সিট কিওয়ার্ডটা করাইতে পারলাম না, যদি এটা আমি অবশ্যই দিব, ভিডিওটা দিব, বারবার বলছি। আচ্ছা, তো এই জিনিসটার উপর নির্ভর করবেন যে আপনার টপিক রিলেটেড যেন হয়, কারণ যদি আপনার টপিক রিলেটেড না হয় তাহলে গুগল অ্যাডসেন্স থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন না।
আপনি হয়তো বা জানেন না, যখন আপনার কন্টেন্টটা একজন ভিজিটরের কাছে ভালো লাগবে, মানে যারা আপনার পার্মানেন্ট কাস্টমার, পার্মানেন্ট ভিজিটর, ট্রাফিক নিয়মিত আপনার ওয়েবসাইটে আসবে, যদি আপনার একটা লেখা তাদের ভালো লাগে তাহলে নিয়মিত তারা এখানে আসবে। আমি এরকমও দেখেছি যে আমার একটা কন্টেন্টে আপনার হলো প্রায় ২৭,০০০ না যেন ২৮,০০০, আচ্ছা মনে নাই আমার, ধরেন ২৭,০০০ ভিজিটর আসছে এক মাসে আমার শুধুমাত্র একটা কিওয়ার্ড দিয়ে। ২৭,০০০ ভিজিটর আসছে, কিন্তু এই ২৭,০০০ ভিজিটরের ভিতরে আমি গুগল অ্যানালাইটিক্সে যে দেখলাম যে পার্মানেন্ট ট্রাফিকই বেশি। ঠিক আছে, অর্থাৎ তারা আমার টার্গেটেড। আমি যে লিঙ্কটা শেয়ার করেছিলাম অন্য একটা রেফারেলের মাধ্যমে এসেছিল, ওই লিঙ্কের মাধ্যমেই আমি দেখছি যে রেফারেল ডোমেন থেকে বেশি আসছে। আমার ওই কিওয়ার্ডটা একটা রেফারেলের মাধ্যমে আমি প্রমোট করেছিলাম এবং ওই রেফারেল থেকে বেশি আসছে। গুগলে সার্চ করে আসছে, ঠিক আছে, কিন্তু গুগলে সার্চ করে আমার সাইট র্যাঙ্কিং পায় নাই, কিন্তু অন্য আরেকটা ওয়েবসাইট ঠিকই র্যাঙ্কিং পেয়েছিল এবং ওই সাইট থেকে রেফারেল হিসেবে আমার ওয়েবসাইটে আসছে। তো দেখেন, রেফারেল ট্রাফিকরা সাধারণত একটা ওয়েবসাইট যখন র্যাঙ্ক করে কেন বারবার আসে? অবশ্যই যদি কোনো হেল্পফুল বা ট্রাফিকের কাছে বা ভিজিটরের কাছে ওই কন্টেন্টটা ভালো লাগে তাহলেই তো বারবার আসে, ঠিক না? তাছাড়া তো আসবে না। সো বিষয়টা এরকম, যদি আপনার একটা প্রোডাক্ট একজন কাস্টমারের ভালো লাগে তাহলে তার যতবার ওই প্রোডাক্টটা প্রয়োজন পড়বে আপনার কাছ থেকেই কিনবে নাকি অন্য কারো কাছ থেকে কিনবে বলেন তো? বেশিরভাগ সময় কোনটা ঘটবে? আপনার কাছ থেকে কিনবে না? জি জি। জিনিসটা ঠিক এরকম। তো আপনার ট্রাফিক যদি আপনার কন্টেন্টকে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনার ওয়েবসাইটে আসবে। ঠিক আছে, একটা বিজনেস টপিক ছিল আমার ওই টপিকটা, কিন্তু একটু আজীব করার বিষয় হলো রেফারেল ডোমেন থেকে আসছে কিন্তু বারবার আমার ওয়েবসাইটে সে আসছে, সে জানতো বারবার যেটা একই ওয়েবসাইটে যাবে, তারপরে সে বারবার আসছে কারণ অনেক বড় করে একটা কন্টেন্ট ছিল, সে হয়তো বা একবার বা দুইবারে পারে নাই, সে বারবার আসছে। কিন্তু কথা হলো যে এখানে আমার অপরচুনিটির কোথায় আসছে, যে গুগল যখন বুঝতে পেরেছে যে একই ট্রাফিক বারবার ইউনিক হিসেবে মানে ২৪ ঘন্টা বা ২-৩ দিন পরে পরে বারবার একই কন্টেন্টের উপর একই ট্রাফিক একটা রেফারেলের মাধ্যমে আসছে বা অর্গানিক লিঙ্কের মাধ্যমে আসছে, তখন গুগল অ্যাডসেন্স এমন কিছু অ্যাডস শো করানো শুরু করছে যেই অ্যাডসগুলো দিয়ে আমার ইনকাম আগের চেয়ে আরও বেশি হবে। সো গুগলের এক্সপেরিমেন্টটা নগদেই হয় না, এটা কোনো প্রযুক্তিতেই সম্ভব না মূলত, মানে সঙ্গে সঙ্গে নেওয়া। তারপরেও গুগল অনেক অ্যাডভান্স আমি বলবো। গুগল যখন বুঝতে পারবে যে আপনার একই কন্টেন্টের উপর বারবার টার্গেটেড ভিজিটর কোনো রেফারেল থেকে আসছে, মানে পজিটিভ রেফারাল, নট সোশিয়াল রেফারাল, পজিটিভ রেফারাল থেকে আসছে অথবা হলো আপনার বলতে গেলে অর্গানিক ট্রাফিক আসছে, তখন কিন্তু গুগল অ্যাডসেন্স এমন কিছু অ্যানালাইসিস তাদের এআই সিস্টেমে তারা এমন কিছু করে যেন আপনার ইনকামটা বেশি হয়। আপনার ইনকাম বেশি মানে গুগলেরও ইনকাম বেশি, কারণ আপনি যদি $100 আপনার আপনার ওয়েবসাইট থেকে যদি কোনো ভিজিটর $100 ব্যয় করে ক্লিক করার মাধ্যমে, তাহলে যেই $100 অ্যাডভার্টাইজমেন্ট ব্যয় করেছিল সেখান থেকে $40 বা $43 গুগল পাবে, আপনি বাকিটা পাচ্ছেন। মানে আপনার ইনকাম হলে গুগলের ইনকাম, আপনার ইনকাম নাই গুগলের ইনকাম নাই, এটা আপনি মনে রাখেন। তো সেই বিষয়ের উপর ভিত্তি করে গুগল চাইবে যে সবচেয়ে বেশি ইনকাম দেওয়ার জন্য, আর এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে এমন একটি ডোমেন আমি সিলেক্ট করব যেই ডোমেনটি আমার নিশ টপিক রিলেটেড হয়। এমন না যে আমি কিনলাম হলো rockstar.com কিন্তু আমার কিওয়ার্ডটা চলে গেল কিসের উপরে, মানে আমার নিশটা চলে গেল হলো ধরেন হাউ টু মেক মানি অনলাইন, এরকম যেন না হয়। আচ্ছা, ব্যাপারটা ঠিক। এখন দ্বিতীয় নম্বর আরেকটা কথা, আপনার শুধু গুগল অ্যাডসেন্স দিয়ে কিন্তু ইনকাম করে পোষাবে না, কারণ গুগল অ্যাডসেন্সে কখনো কখনো এমনও হবে আপনার কাঙ্ক্ষিত ইনকাম আসতেছে না, এটা আপনি কখনোই বলতে পারবেন না। হ্যাঁ, হয়তো আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, তাদের অ্যালগোরিদম বুঝতে পারবেন, কিন্তু ইনস্ট্যান্টলি বুঝতে পারবেন না। যখন আপনার এক মাসে লস হবে তারপরের মাসে যেয়ে কিন্তু আপনার হুঁশ আসবে, আরে আমার লস হয়েছে, এবার একটু পদক্ষেপ নেওয়া উচিত, এবার একটু অ্যাডসেন্সটা অপটিমাইজ করা উচিত, এবার একটু ফ্রিকোয়েন্সি বা আমার হলো কি বলা হয় এটাকে অটো অ্যাডস অপটিমাইজ করা উচিত, ভার্জিনিটি অপটিমাইজ করা উচিত, লো অ্যাডসগুলোকে ব্লক দেওয়া উচিত। তখন বুঝবেন যখন লস খাবেন। কিন্তু আপনি যেহেতু আপনার বিজনেস থেকে লস না খান সেজন্য কিন্তু অবশ্যই একটা বড় মাধ্যম, সেটা হলো অ্যাফিলিয়েট এবং হলো সিপিএ। এই দুইটা জিনিস আপনাকে করতে হবে, যেটা আমরা শিখব। সো অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কিন্তু এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আপনার ইনকাম শুধুমাত্র অ্যাডসেন্সের মাধ্যমে আসবে না, অ্যাফিলিয়েট এবং সিপিও আপনাকে সাপোর্ট দিবে। এবং এমনও হবে যে আপনার গুগল থেকে যদি আপনি অ্যাডসেন্স থেকে যদি আপনি মাসে $500 ইনকাম করেন, কখনো কখনো দেখবেন অ্যাফিলিয়েটের মাধ্যমে আপনার $1000 ইনকাম হয়ে গেছে, সিপিএর মাধ্যমে আপনার $600 $700 ইনকাম হয়ে গেছে। এটা আপনি মাঝে মধ্যে বুঝতে পারবেন যদি আপনি লেগে থাকেন এই সেক্টরে। ঠিক আছে, আপনার অ্যাডসেন্স থেকে $200 কিন্তু আপনি পরবর্তী পাচ্ছেন অ্যাফিলিয়েটের মাধ্যমে $500।
সিপিএ থেকে পাচ্ছেন $300। ব্যাপারটা কিন্তু ঠিক এরকম ঘটবে। তো এজন্য আপনার ডোমেনটা আপনার নিশ টপিকের উপর ভিত্তি করে এমনভাবে হওয়া উচিত যেন ওই নিশ রিলেটেড যে কোনো এফিলিয়েট প্রোডাক্ট বা সিপিএ প্রোডাক্ট আপনি প্রমোট করতে পারেন। বুঝাইতে পারলাম? যদিও একটু পরে আমি সার্চ করে দেখবো এই বিষয়গুলো, একটু রিসার্চ করে দেখবো। তো এই বিষয়টা মাথায় রাখবেন যে এমন একটা ডোমেন কিনতে হবে যেটা টপ লেভেলের .com ডোমেন হতে হবে। আরেকটা কিনতে হবে সেটা হলো গুগল অ্যাডসেন্সের থেকে যেন আমি ইনকাম করতে পারি, মানে আমার টপিকের রিলেটেড হয়, প্লাস পাশাপাশি এফিলিয়েট এবং সিপিএ প্রোডাক্টগুলো যেন অ্যাভেলেবেল থাকে। আমি যে নামে ডোমেন কিনবো ওই নাম রিলেটেড যেন এফিলিয়েট প্রোডাক্ট বা সিপিএ প্রোডাক্ট, বা আমি যে টপিক নিয়ে লেখালেখি করব ওই টপিকের উপর ভিত্তি করে যেন এফিলিয়েট প্রোডাক্ট এবং সিপিএ প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সিপিএটা এতটা ফ্যাক্ট না, সিপিএ আপনি যে কোনো মুহূর্তে আনতে পারবেন, কারণ সিপিএ মার্কেট প্লেসটা আজকে দেয় তো কালকে আসে, আজকে আপ হয়েছে কালকে ডাউন হয়ে যেতে পারে। কিন্তু এফিলিয়েট প্রোডাক্টটা একবার যদি আপ হয়ে যায় এবং গ্রো হতে থাকে, সেটা দিনে দিনে ইনক্রিজ হতেই থাকে, তার কোনো থামা নাই, বরং আপনার লাভ হতে থাকবে। সো এফিলিয়েটের দিকে একটু বেশি ফোকাস করবেন, আর গুগল অ্যাডসেন্স তো আছেই। এখন 3 নম্বরে আপনার যে কথাটা আসবে সেটা হলো গিয়ে, will this domain name help me grow my business? ঠিক আছে, তো দেখেন, will this domain name help me grow my business, আমি যেই ডোমেনটা কিনবো এই ডোমেনটা কি আসলেই আমার জন্য বিজনেস প্রফিটেবল হবে কিনা, এটা আমার বিজনেসকে পরবর্তীতে বৃদ্ধি করার জন্য সুবিধাজনক হবে কিনা। কারণ আপনি এমন একটা এত বড় নাম কিনলেন, ধরেন এত বড় নাম বলতে হ্যাঁ আপনি মাইক্রোনিশের মতো, যেহেতু আপনি মাইক্রোনিশ নিয়ে কাজ করবেন না, কারণ আপনার তো টার্গেট $100 $200 ইনকাম করো না বা $500 ইনকাম করো না, আপনার একটা টার্গেট অবশ্যই আছে, যেহেতু আপনি বিজনেসে নেমেছেন, যে আপনি প্রতি মাসে প্রথমে হয়তো বা কম ইনকাম করবেন এবং এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কি বলেন? এক সময় তো আপনাদেরও আশা হবে যে আমি এখন $1000 ইনকাম করি, $2000 $3000 ইনকাম করি, এটা আপনার আশা থাকবে না বিজনেসের ক্ষেত্রে, স্বাভাবিক, ঠিক না? সো এই বিষয়ের উপর নির্ভর করে, যেমন দেখা গেলো আপনি এমন একটা ডোমেন সার্চ করলেন, দেখেন কত বড় নাম, latestmusic.com। আচ্ছা, এটা একটু মনে রাখা যায়, ধরেন latestmusic online.com আমি দিলাম, তো কত বড় একটা নেম হলো। আপনি আপনি এটা কিন্তু যে কেউ বলতে পারবে যে দেখেন তো লেটেস্ট মিউজিক অনলাইন, এটা দিয়ে কি আপনি বেশি দিন মার্কেটে থাকতে পারবেন? আপনার কি মনে হয়, যারা ঘাটাঘাটি করেছেন একটু ব্লগিং নিয়ে, বা আপনি কি বেশি ইনকাম করতে পারবেন এই কিওয়ার্ডটা দিয়ে? আপনি পারবেন না। কেন পারবেন না? হ্যাঁ, প্রথম পর্যায়ে হয়তো বা আপনি পারবেন, প্রথম পর্যায়ে দেখি কেমন অপরচুনিটি আছে, ফ্রি টুল দিয়ে দেখি, আমি ইউএস থেকেই দেখলাম। আচ্ছা, ইন্ডিয়াতে এর অপরচুনিটি ভালো, ইন্ডিয়াতে যেহেতু গানা.com এসে পড়েছে, গানা মিউজিক, ইন্ডিয়াতে এর অপরচুনিটি ভালো। ধরে নেন যে এখান থেকে আপনার অপরচুনিটি খুব ভালোই আছে, কিন্তু এটা আপনি বেশি দিন লাস্টিং করতে পারবেন না। হ্যাঁ, হয়তো বা আপনি প্রতি বছরই $100 $200 $300 ইনকাম করবেন, কিন্তু যখন আপনি চাইবেন যে আপনার বিজনেসটা একটু গ্রো করা দরকার, তখন আপনি যে মানে আটকে পড়বেন, তখন আপনাকে নতুন করে একটা ডোমেন নিতে হবে, নতুন করে আবার ঝামেলা পোহাইতে হবে, নতুন করে কন্টেন্ট লিখতে হবে, র্যাঙ্কিং করতে হবে, এসইও করতে হবে, নতুন ফ্রিল্যান্সার হায়ার করতে হবে, অনেক 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 ঝামেলা পোহাইতে হবে। তো একজন বিজনেসম্যানকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার বিজনেসটা হলো ব্লগিং, একটা লং প্রসেসের বিজনেস, লং টাইম প্রসেসের বিজনেস। এই বিজনেসে আপনি আপনার প্রোডাক্টে যেটা নিয়ে এখন শুরু করবেন সেটা নিয়ে যেন আপনি লাইফ টাইম কাজ করতে পারেন, এই চিন্তাটা মাথায় রাখবেন। ঠিক আছে, এজন্য আমি বলবো যে এমন কোনো ডোমেন বা এত বড় বড় ডোমেন কেনা যাবে না, এটা হলো মাইক্রো নিশের জন্য। ঠিক আছে, আপনাকে অবশ্যই, যেহেতু আপনি জেনারেল টপিকস নিয়ে কাজ করছেন, এই জন্য আপনাকে অবশ্যই ছোট, যত ছোট পারেন তত ছোট একটা ডোমেন কিনবেন। ঠিক আছে, সেটা আপনার টপিক রিলেটেড হলেই চলে, জাস্ট টপিক রিলেটেড। তারপরে হলো কথা, দেখেন, ডু নিউ ডোমেন এক্সটেনশন এফেক্ট এসইও র্যাঙ্কিং, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাই খেয়াল করেন। কি বললাম? যে ডু নিউ ডোমেন এক্সটেনশন এফেক্ট, একটু ভুল লিখেছি মেবি, ধরলেন যে ডু নিউ ডোমেন এক্সটেনশন ইফেক্ট এসইও র্যাঙ্কিং, যে আমি যে নতুন ডোমেনটা কিনছি এই ডোমেনটা কি আমার এসইওতে, মানে যখন আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব তখন কি র্যাঙ্কিংয়ে কোনো প্রবলেম হবে কি হবে না, এই জিনিসটা। এটা একটা অপরচুনিটি মার্কেটিং ট্রিক্স, কিন্তু এটা আপনার জন্য অপরচুনিটি নয়, এটা আপনার জন্য বরং একটা ক্ষতিকর বিষয়।
মনে রাখবেন, যদি আপনি কোনো শর্ট টাইমের ইনকাম করতে চান ব্লগিং সেক্টর থেকে, তাহলে এই জিনিসটা আপনার জন্য খুবই অপরচুনিটি এবং খুবই সুবিধাজনক। কিন্তু যদি আপনি আপনার বিজনেসকে লং টার্ম প্রসেসের বৃহৎ লেভেলের একটি বিজনেস হিসেবে রূপান্তর দিতে চান, তাহলে অবশ্যই এই সেক্টরটা মানে এই যে 4 নম্বর বিষয়টা, এই বিষয়টা আপনার জন্য খুবই অসুবিধাজনক, এটা আপনার জন্য ডিসঅ্যাডভান্টেজ। ডু নিউ ডোমেন এক্সটেনশন ইফেক্ট এসইও র্যাঙ্কিং। নতুন ডোমেন এক্সটেনশনটা কি আপনার পরবর্তীতে এসইও র্যাঙ্কিংয়ে কোনো ইফেক্ট ফেলবে, প্রভাব ফেলবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। যেমন ধরেন একজন ব্যক্তি hafiz.com নামে একটি ডোমেন কিনে ফেলছে। ধরেন আমি hafiz.com নামে একটি ডোমেন কিনে ফেলেছি, ঠিক আছে। এখন আপনি কি করলেন, আপনি দেখলেন যে hafiz.net অথবা hafiz.info এগুলো অ্যাভেলেবেল আছে। তখন আপনার জন্য hafiz.info বা hafiz.net এটা মূলত জেনারেল টপিক্সের উপর নির্ভর করে তেমন ভালো সুবিধা দিবে না। কেন দিবে না? ওই যে একজন ব্যক্তি hafiz.com কিনে ফেলছে এবং সে অলরেডি র্যাঙ্কিংয়ে আছে মার্কেট প্লেসে। যেমন যদি আপনাদেরকে আমি বুঝাই, যেহেতু এসইও নিয়েই কথা বলছি, এই টুলসের বিজনেস মূলত সবাই করে, আপনাদেরও এক সময় করতে মনে চাইবে, আমিও করি। ধরেন স্মল এসইও টুলস, এটা আপনারা মেবি অনেকেই নাম জানেন, স্মল এসইও টুলস। ওকে, লিখে সার্চ দিলাম আমি। তো দেখেন প্রথমে কোনটা আসছে, একটু অপরচুনিটি দেখি। আপনি দেখলেন যে ইউএস থেকে প্রতি মাসে স্মল এসইও টুল নামে 3600 সার্চ হয় এবং এর প্রায়োরিটি খুব বেশি, $4.61। ঠিক আছে, এবং এই রিলেটেড আরও অনেক কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলোরও ডিমান্ড আছে মোটামুটি ভালো। তো এর উপর ভিত্তি করে একজন ব্যক্তি সবার প্রথম যে কাজ করেছে smallseotools.com ফ্রম ইন্ডিয়া মেবি। তারপরে আরেকজন আবার বানাইছে কি smallseo.tools, একজন হলো smallseotools.com। আপনারা স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? স্ক্রিন জি ভাই দেখা যায়। আচ্ছা, আরেকজন আবার কি করছে smallseo.tools করে, সেও কিন্তু র্যাঙ্কিংয়ে আসছে, কিন্তু কি নাম্বার 1 না নাম্বার 2? সে নাম্বার 2। অবশ্যই গুগল সবসময় smallseotools.com একে র্যাঙ্ক দিবে, আপনাকে এই smallseo.tools একে র্যাঙ্ক দিবে না। আবার আরেকটা আছে মেবি, দেখি তো, ওগুলা মেবি চলে গেছে নিচে, আরও ছিল, আমি কিছুদিন আগে দেখেছি। দেখি দ্বিতীয় পেজে যাই, এরাও কম্পিটিশন ছিল এদের, মেবি ব্লক খেয়েছে। এই যে আরেকটা আছে স্মল এসইও টুলস, নট টুলস, এস নাই, শেষে হলো জেড, একটু হালকা পরিবর্তন করে smallseotools.net। এরাও কিন্তু ফার্স্ট পেজে র্যাঙ্ক পেয়েছিল, এখন কিন্তু সেকেন্ড পেজে এসে গেছে। কেন এসে গেছে? কারণ smallseotools.com এরা আগে কিনে ফেলছে .com ডোমেন। এখন সে বুদ্ধি করে যখন smallseotools.net কিনতে চেয়েছিল, একটা পর্যায়ে হয়তো বা তার অপরচুনিটি খুব ভালো ছিল, কিন্তু 2020 সালে বা 21 সালে এসে তার অপরচুনিটি ডিসমিস, তার কোনো অপরচুনিটি নাই। ঠিক আছে, তারপরে হলো আরও অনেক আছে, এরকম ডোমেন খুঁজলে পাওয়া যাবে। তো আপনার জন্য এটা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না যখন আপনি দেখবেন যে একটি ডোমেন অলরেডি কেউ কিনে ফেলছে টপ লেভেলের। যদি দেখেন যে hafiz.com অথবা hafiz.info অথবা hafiz.net অথবা hafiz.org অথবা hafiz.xyz এই ডোমেনগুলো কেউ কিনে ফেলেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি এই ধরনের ডোমেন কিনবেন না। আবারও বলছি, যদি দেখেন যে hafiz.com নট অ্যাভেলেবেল, hafiz.info নট অ্যাভেলেবেল, hafiz.net .org .xyz, এই 5টি এক্সটেনশনের ডোমেন যদি এই 5টি থেকে যে কোনো একটিও যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনি এই ডোমেনটা কিনবেন না। হ্যাঁ, এই হিসেবে আপনার জন্য ডোমেন সিলেক্ট করাটা একটু সময় সাপেক্ষ। হ্যাঁ, সময় নিয়ে করবেন, কারণ আপনি একবার কষ্ট করছেন, আপনি তো প্রতিদিন কষ্ট করবেন না। যদি আপনি তাড়াহুড়োর মাধ্যমে ঠাস করে একটা কিনে ফেললেন, মানে আমি যেগুলো নিষেধ করেছি তারপর আপনি কিনে ফেলছেন, এর ভোগান্তি আপনাকে লং টাইম পোহাতে হবে, কারণ আপনার বিজনেসটা লং টার্ম, যতদিন বিজনেস থাকবে ততদিন। দেখেন ওই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে smallseotools.net, এরা কিন্তু একসময় ফার্স্ট পেজে ছিল, এখন সেকেন্ড পেজে চলে গেছে, কিছুদিন পর থার্ড পেজে চলে যাবে। এখন আর তাদের খাওয়া নাই। এখন যতই এসইও করুক বা যতই কিছু করুক না কেন, যেহেতু smallseotools.com আগে আসছে, তারাই সব কিছু করে ফেলবে, কারণ তারা মার্কেটিং ট্রিক্সটা জানে ভালো মতো, কীভাবে আমার নতুন ইয়াকে নিচে ডাউন করা যায়, র্যাঙ্ক ডাউন করা যায়। সো এই 5টি এক্সটেনশনের ভিতরে যদি কোনো একটি এক্সটেনশন নট অ্যাভেলেবেল হয়, মানে অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনি এরকম ডোমেন কখনো কিনবেন না, আপাতত নিশ টপিক্সের ক্ষেত্রে।
এটা একসময় ছিল, 2020 সালে ছিল, 19 সালেও কিন্তু আমি নিজেও কিনেছি, 2020 সালের শুরু দিকে আমিও কিনেছিলাম, কিন্তু 2021 সালে এসে এই কাজটা আপনাকে করা যাবে না। হ্যাঁ, কখন করবেন সেটা যখন নাকি, যেমন আমি হলো ধরেন বিজনেস করি ডোমেন বাই সেলিনের। সো আপনি যখন ডোমেন বাই সেলিন এটা যখন আপনারা ভালো মতো শিখবেন, যখন দেখবেন যে ডোমেন বাই সেলিন করলেও আপনার একটা লাভ হচ্ছে, এখান থেকে ভালো মানের একটা অঙ্ক লাভ হচ্ছে, তখন আপনি যখন করবেন তখন হয়তো বা কাজ করতে পারেন, ঠিক আছে। কিন্তু এটার একটা কি বলা হয় অ্যাডভান্টেজ বা সুযোগ সুবিধা খুব কম, আস্তে আস্তে সংকুলন হয়ে আসতেছে। সো এই জিনিসটা কেউ করবেন না। যদি এই 5টা এক্সটেনশনের ভিতরে কোনো একটা এক্সটেনশন অ্যাভেলেবেল না থাকে তাহলে কিনবেন না ডোমেন। তারপর হলো আরেকটা বিষয়, আপনারা কখনো আলিয়াস ডোমেন কিনবেন না, ঠিক আছে। আর কিনলে আলিয়াস ডোমেনটা আপনাদের নিজেদের ভিতরে কিনতে পারবেন। আলিয়াস ডোমেন কি, ধরেন কোনো ব্যক্তি মানি.কমে ঢুকলো, যেই ওয়েবসাইটে গেল মানি.নেট এটাতে গেল, ঠিক একই ওয়েবসাইটে গেল, আবার মানি.ইনফো এটাও কিন্তু একই ওয়েবসাইটে গেল, এটা একটা আলিয়াস ডোমেন। যদি আমি আপনাদেরকে আরও সহজে বুঝাই, আলিয়াস ডোমেন বলতে বুঝাই হলো, ধরেন এখানে আছে facebook.com, এটা কিন্তু একটা মেন ডোমেন। এখন কেউ যদি fb.com লিখে, বলেন তো কোন ডোমেনে যাবে, কোন ওয়েবসাইটে চলে যাবে? সে fb.com লিখলে facebook.com এ চলে যাবে। সো ফেসবুক হলো মেন ডোমেন এবং fb.com হলো এলিয়াস ডোমেন। এই এলিয়াস ডোমেনটা মূলত আপনি facebook.comটা যেখান থেকে কিনেছেন, যেই প্রোভাইডারের কাছ থেকে কিনেছেন, fb.com ঠিক যদি একই প্রোভাইডারের কাছ থেকে আপনি হোস্টিং করেন বা কিনে নেন, তাহলে কিন্তু আপনি এলিয়াস করতে পারবেন, তাছাড়া আপনি এলিয়াস করতে পারবেন না, ঠিক আছে। এখন ধরলেন আপনি একটা ডোমেন কিনলেন হলো hasan.com, ধরেন hasan.com, আমি জাস্ট উদাহরণ দেখাচ্ছি, hasan.com। কিছুদিন পরে আপনার এখন সামর্থ্য নাই, আপনি দেখলেন যে hasan.net আরেকজন কিনে ফেলছে, তখন তার কাছ থেকে ডোমেনটা কিনে আপনি ঠিক যে hasan.com-এর ভিতরে যার কাছ থেকে hasan.com কিনেছেন, ওই ব্যক্তি বা ওই প্রোভাইডারের কাছেই আপনার hasan.net-কে ট্রান্সফার করতে হবে। করার পর দেন আপনি নির্দিষ্ট একই সার্ভিস প্রোভাইডার বা ডোমেন প্রোভাইডারের কাছে আপনার এলিয়াস করতে পারবেন। সো এমন কোনো ডোমেন কিনবেন না যার কোনো এলিয়াস রয়েছে। তারপর আরেকটা বিষয় আছে, যে হোয়াট টু কনসিডার হোয়েন সুইচিং টু এ নিউ ডোমেন এক্সটেনশন ফর ইউর ব্র্যান্ড ইউআরএল ইটিসি। কনসিডার মানে এখানে আপনাকে সিদ্ধান্ত এরকমভাবে নিতে হবে যে আপনার ডোমেনের রিলেটেড যেন কেউ ডোমেনটা না কিনে। যেমন একজন ব্যক্তি মানি.কম কিনছে, আপনি যেন মানিস.কম এরকম ডোমেনগুলো না কিনেন, অথবা ধরেন মানি24 এরকম না কিনেন। আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে আপনাকে ডোমেন কেনার জন্য, ডোমেন কেনার আগে, সেটা হলো চেক দ্য কম্পিটিশন। আপনার ডোমেনটা কিনেছেন এমন যদি রিলেটেড কোনো ডোমেন যদি মনে করেন যে হাই কম্পিটিশন হয়ে থাকে, 30-এর উপর তাদের ডোমেন অথরিটি এসে গেছে, ডিএ ডোমেন অথরিটি কি, এটা আমি আপনাদেরকে সিট কিওয়ার্ডে বুঝাবো এবং কম্পিটিটর রিসার্চে বুঝাবো। তো চেক দ্য কম্পিটিশন, এই কম্পিটিশনের বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যেন আপনার কম্পিটিশন ডিএ 30-এর উপরে না যায় আপনার টপিক্সের বা রিলেটেড, ঠিক আছে। তারপর হলো মেক ইট ইজি টু টাইপ অ্যান্ড রিমেম্বার, এমন একটি ডোমেন কিনতে হবে ছোট, সর্বোচ্চ 10 লেটারের। এমন ডোমেন কিনবেন না যেটা নাকি নাম মনে রাখতে গেলে একটু কঠিন সাধ্য হয়ে যায়। এটা আপনারা হয়তো বা জানেন, অনেকেই ইউটিউবে দেখলে বুঝবেন, যেটা সবাই বলে, আমিও আপনাকে বলবো যে এমন কোনো ডোমেন কিনবেন না যেটা লং ওয়ার্ডের হয়ে যায়। শর্ট ওয়ার্ডের ডোমেন কিনবেন, লেটার মানে সর্বোচ্চ 10 অক্ষরের হতে হবে সর্বোচ্চ, এমন একটা ডোমেন কিনবেন। যেমন facebook.com, ফেসবুকে কিন্তু মাত্র 9টা ওয়ার্ড আছে, ঠিক আছে, মেবি 9টা, 8টা বা 9টা এরকম। ইউটিউব খুব সহজ একটা নাম কিন্তু, ঠিক আছে। medium.com, quora.com এরকম কিন্তু নাম যেন মনে রাখতে সুবিধা হয়, এরকম একটা ডোমেন কিনতে হবে। এবং অ্যাভয়েড স্ল্যাং অথবা পপ কালচার এ ধরনের কোনো কিছু ডোমেন কিনা যাবে না, ঠিক আছে। পপ কালচার বুঝতে পেরেছেন যে অ্যাডাল্ট জাতীয় বা আপনার হলো ইউরোপিয়ান কান্ট্রির ভিতরে যে সমস্ত জিনিসগুলো আছে, এই ধরনের কোনো ডোমেন বা এই রিলেটেড কোনো ডোমেন কিনলে আপনি কিন্তু লং টাইম প্রসেসের বিজনেস করতে পারবেন না। কারণ এই পপ কালচার রিলেটেড বা আপনার হলো ইউরোপিয়ান রিলেটেড, ইউরোপ কান্ট্রি রিলেটেড যদি কোনো ডোমেন, অ্যাডাল্ট ডোমেনগুলো আপনারা কিনেন, তাহলে সেটা আপনি ওয়ার্ল্ড উইড বিজনেস করতে পারবেন না। কিছু কিছু কান্ট্রি থেকে, যেমন মুসলিম কান্ট্রিগুলো থেকে কিন্তু আপনি অলরেডি ব্লক খাবেন, অটোমেটিক স্প্যাম খাবেন ডোমেনে। আপনি কোনো কন্টেন্ট লেখেন নাই, অ্যাডাল্ট কন্টেন্ট লেখেন নাই, তারপরে কিন্তু কিছুদিন পরে আপনি স্প্যাম খাবেন। ডোমেন স্প্যাম হয়, কিন্তু ডোমেনে স্প্যাম হয়, ব্লক হয়, অনেক কিছু হয় আপনার অজান্তে। আজকে সকালে দেখলেন ডোমেন হোস্টিং ওয়েবসাইটটা খুব ভালো চলতেছে, কালকে সকালে উঠে দেখবেন আপনার ডোমেনটা ব্লক চলে গেছে, স্প্যামে চলে গেছে। এজন্য কোনো পপ কালচার রিলেটেড বা হলো আপনার ইউরোপ কান্ট্রি রিলেটেড বা অ্যাডাল্ট জাতীয় কোনো রকমের ডোমেন কিনা যাবে না।
হ্যাঁ, আপনি হেলথ নিয়ে লেখালেখি করেন, সেখানে অ্যাডাল্ট পারসন নিয়ে লেখালেখি করেন, কিন্তু কথা হলো ডোমেনটা ওই নামে কেনা যাবে না। তারপর হলো শর্টার ইজ বেটার। আপনার ডোমেনটা যত ছোট হবে তত ভালো। চেক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস, যে আপনি যে টপিক্সটা নিয়ে ডোমেনটা কিনতে যাচ্ছেন আপনার সিট কিওয়ার্ড রিলেটেড, এই ডোমেনটা যেন সোশ্যাল মিডিয়াতে খুব ডিমান্ড থাকে ভালো, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে দেখাবো কম্পিটিটর রিসার্চে। তারপর হলো অ্যাভয়েড ট্রেডমার্ক, অবশ্যই ট্রেডমার্ক জাতীয় কোনো ডোমেন কিনা যাবে না। যেমন আছে হলো amazon.com, এটা কিন্তু অবশ্যই একটা, অথবা ধরেন বলতে পারেন যে মাহফুজ এন্টারপ্রাইজ অথবা আরএফএল, ধরেন আরএফএল এন্টারপ্রাইজ, আমি ধরলাম এন্টারপ্রাইজ, যে আরএফএল এন্টারপ্রাইজ। এখন আরএফএল এর ধরেন কোনো ওয়েবসাইট নাই, কিন্তু আপনি যদি, কিন্তু আরএফএল বাংলাদেশ সরকারের কাছে ট্রেডমার্ককৃত হয়েছে। আরএফএল কোম্পানি ধরেন সরকারের কাছ থেকে ট্রেডমার্ককৃত, কিন্তু তাদের কোনো ওয়েবসাইট নাই। এখন আপনি যদি rfl.com নামে একটি ডোমেন কিনে ফেলেন, তাহলে কিন্তু আরএফএল কোম্পানি আপনাকে আপনার এগেনস্টে যে আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে। তখন আপনি মামলা নিয়ে দৌড়াদৌড়ি করবেন না আপনার বিজনেসকে আপনি স্মুথলি চালাবেন? কোনটা বেটার হবে? এই ঝামেলা পোহানো বেটার হবে নাকি ঝামেলা থেকে বিরত থাকা বেটার হবে? বিরতি থাকা ভালো। হ্যাঁ, এজন্য আপনি যে ডোমেনটা কিনবেন এই ডোমেনটা দেখার আগে আপনি অবশ্যই গুগলের বিজনেসে সার্চ করবেন। এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব পরে, আমাদের সময় নাই। গুগল বিজনেসে সার্চ করে নেবেন, ঠিক আছে? বিজনেস, যে গুগলের যে বিজনেস অপরচুনিটি আছে, বা গুগল ম্যাপসে আপনারা দেখে নেবেন। ম্যাপসের ভিতরে আপনারা দেখে নেবেন যে ওইখানে ওই কিওয়ার্ডটা লিখে আপনারা গুগল ম্যাপসে সার্চ দিবেন। যদি এরকম কোনো কোম্পানি পান তাহলে ওই ডোমেনটা আপনারা কিনবেন না। আচ্ছা গেল। তারপরে হলো আরেকটা হলো প্রোটেক্ট ইউর ব্র্যান্ড। এটা হলো এমন একজন ব্যক্তির কাছ থেকে আপনার ডোমেন কিনতে হবে যারা আপনাকে প্রোটেকশন সার্ভিস দেয়, মানে আপনার ডোমেন কন্ট্রোল প্যানেল দেয়। এরকম শুনেছেন আপনারা যে হোস্টিং কন্ট্রোল প্যানেল হয়, সিপ্যানেল হয়, কিন্তু ডোমেনের সিপ্যানেল হয় কয়জনে জানেন বলেন তো? ডোমেনের যে সিপ্যানেল হয়, কেউ জানেন না? আজ ভাই প্রথম শুনলাম, ডোমেনের জানতাম না সিপ্যানেল এটা। হয়। সুতরাং ডোমেনের সিপ্যানেল মানে হলো আপনি ডোমেনটা কন্ট্রোল করতে পারবেন। এখন আপনি এমন একজন ব্যক্তির কাছে, যেমন ধরেন আমি নাম বলতে চাচ্ছি না, বাংলাদেশি বেশিরভাগই হলো আপনাকে ডোমেন কন্ট্রোল প্যানেল দিবে না, কিন্তু নেমচিপ আপনাকে ডোমেন কন্ট্রোল প্যানেল দিয়ে দিবে। A to Z রেক এরা ডোমেন কন্ট্রোল প্যানেল দিয়ে দিবে। আলিবাবা ক্লাউড আপনাকে ডোমেন কন্ট্রোল প্যানেল, গুগল আপনাকে ডোমেন কন্ট্রোল প্যানেল দিয়ে দিবে, কিন্তু বাংলাদেশি প্রোভাইডাররা দেয় না। হ্যাঁ আছে কিছু কিছু, আমি আপনাদেরকে রিকমেন্ডেড করবো মেবি, যে এখানে ডোমেন কন্ট্রোল প্যানেল হলো আপনি নিজের মতো করে ডোমেনকে সিকিউর করতে পারবেন, ঠিক আছে? আপনি নিজের মতো করে ডোমেনকে সিকিউর করতে পারবেন। এজন্য আপনার সিপ্যানেল, যারা আপনাকে ডোমেনের সিপ্যানেল দিবে তাদের কাছ থেকে কিনবেন। চ্যাট বক্সে আগে সাপোর্টে যে দেখবেন যে আপনি কি আমি যে ডোমেন কিনবো, আপনি কি আমাকে ডোমেনের সিপ্যানেল দিবেন, কন্ট্রোল প্যানেল দিবেন? যদি না দেয় আপনি ডোমেন কিনবেন না, কারণ আপনার তো লং টাইমের বিজনেস, আপনি তো দুদিনের জন্য আসেন না বিজনেস করতে। যারা অনলাইনে নতুন আসছে তারা হয়তো বা বাংলাদেশি প্রোভাইডার যারা ডোমেনের সিপ্যানেল দিচ্ছে না তাদের কাছ থেকে কিনতেছে, কিন্তু আপনার জন্য কখনোই বুদ্ধিমানের কাজ হবে না যদি আপনি ডোমেন কন্ট্রোল প্যানেল ছাড়া আপনি ডোমেন কিনেন কোনো প্রোভাইডারের কাছ থেকে। অবশ্যই প্রোভাইডারকে জিজ্ঞেস করবেন যে আপনি কি আমাকে ডোমেনের কন্ট্রোল প্যানেল দিবেন কিনা। যদি তারা অস্বীকার করে ডোমেন কিনবেন না, থ্যাঙ্কস দিয়ে চলে আসবেন। আর যদি ডোমেন কন্ট্রোল প্যানেল দেয় তাহলে তাদেরকে আশ্বাস দিবেন হ্যাঁ আমি আপনাদের কাছ থেকে ডোমেন কিনতেছি। ডোমেন কিনবেন, তাদের সাপোর্ট দিয়ে যে বলবেন যে মানে ডোমেনটা যখন কিনে ফেলবেন তখনই তাদের চ্যাট বক্সে এই ডোমেনটা দিয়ে বলবেন যে আমি এই ডোমেনটা কিনেছি, এটাকে অ্যাক্টিভ করে দেন। তখন তারা অ্যাক্টিভ করে আপনাকে সিপ্যানেল লগ ইন ইনফো পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিবে। আপনাকে হয়তো বা ইমেল 24 ঘন্টা লাগে মেবি, আপনাকে হয়তো বা পাসওয়ার্ড দিয়ে দিবে, তারপরে লগ ইন ইনফো, মানে যেভাবে আপনি আপনার কন্ট্রোল প্যানেলে দেখাশোনা করতে পারবেন এই বিষয়গুলো আপনাকে দিয়ে দিবে ডোমেনের কন্ট্রোল প্যানেল, ঠিক আছে? সো ডোমেনের কন্ট্রোল প্যানেল যদি আপনার হাতে না থাকে, মনে রাখবেন আপনি যত কোটি টাকার বিজনেস করেন, বিজনেস কিন্তু আপনার না, যে কোনো মুহূর্তে সে আপনার কাছ থেকে বিজনেস নিয়ে যেতে পারে। আপনাকে হয়তো বা বুঝিয়ে দিবে যে হ্যাকাররা আপনার ডোমেনকে হাইজ্যাক করছে, তারপরে হলো অথবা কোনো একটা বেড সেক্টর থেকে বা কোনো একটা টিম আপনার ডোমেনকে হাইজ্যাক করে নিয়ে গেছে, বা আপনার ডোমেনকে কোনো এক কোম্পানি ব্লক দিছে, স্প্যামে দিছে, এজন্য আপনার ডোমেনটা নষ্ট হয়ে গেছে, বা এই সেই কত কিছু বুঝিয়ে দিবে, ঠিক আছে, যে এখন আপনার অধীনে নাই। কিন্তু মূলত না, আপনি মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার ডোমেনের কন্ট্রোল প্যানেল অন্য কোনো প্রোভাইডারের কাছে, ততক্ষণ পর্যন্ত আপনি সিকিউরিট না বিজনেসের ক্ষেত্রে, ঠিক আছে? সো সুতরাং ডোমেন কন্ট্রোল প্যানেল যদি আপনি না পান কখনোই আপনি ডোমেন কিনবেন না। সে আপনাকে যদি ফ্রিতে ডোমেন দেয় তবুও কিনবেন না, কারণ বিজনেস আপনার লং টাইম। এই বিষয়টা মনে রাখবেন যে প্রোটেক্ট ইউর ব্র্যান্ড। তারপর হলো হাইপার্স আর ক্লোজ কল, তারপর হলো নো ইউজ মোর নাম্বার। এই দুইটা জিনিস একসঙ্গে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, সময়ের সংক্ষিপ্ততা অলরেডি দেরি হয়ে যাচ্ছে। যেমন ধরেন আপনারা এরকম টাইপের কোনো ডোমেন কিনবেন না, এটা হয়তো বা 2016-17 দিকে প্রচলন ছিল ভালো, তারপর থেকে আস্তে আস্তে প্রচলন কমা শুরু করেছে। যেমন ধরেন হাফিজ
24.com, bdmusic24.com, bdprotidin.com, এরকম যেমন hafiz24.com, এভাবে কোনো সংখ্যাযুক্ত ডোমেন কিনবেন না। এটা আপনার ভবিষ্যৎ যে বিজনেস আসতেছে, এখন 2021 সাল, 2023 সালের ভিতরে টোটালি এই ধরনের র্যাঙ্ক বন্ধ হয়ে যাবে। এটা আপনি মাথায় নেন এবং নিশ্চিত হয়ে নেন। 2023 সালের ভিতরে এই ধরনের ডোমেনের র্যাঙ্কিং টোটালি, মানে যারা নতুন আসবে, যারা পুরান এসছে তারা তো আছে অলরেডি মার্কেটে, তাদের মতো যার প্রয়োজন তারা করে ফেলছে এবং ভবিষ্যতে করবে। কিন্তু আপনি যদি নতুন কিনেন এরকম সংখ্যা জাতীয় কোনো ডোমেন, তাহলে আপনি আগামী 2 বছরের ভিতরে, মানে নতুন কিনবেন, আপনি তত র্যাঙ্ক হারাবেন। আপনার বিশাল বড় একটা অপরচুনিটি আপনি হয়তোবা হারাতে যাচ্ছেন। ঠিক আছে, এজন্য সংখ্যা জাতীয় কোনো ডোমেন আপনি কিনবেন না। আরেকটা হলো, যেমন ধরেন আছে হলো bdprotidin.com, এই যে এরকম হাইফেন যুক্ত বিডি তারপরে হলো হাইফেন, দেখছেন? এই হাইফেন যুক্ত কখনো আপনারা ডোমেন কিনবেন না। এই হাইফেন যুক্ত ডোমেনও কিছুদিন পর আস্তে আস্তে র্যাঙ্ক কমতে যাচ্ছে, এটা আপনারা মাথায় রাখেন। কবে থেকে এই জিনিসটা ইফেক্ট ফেলছে? যবে থেকে নাকি ব্লগ স্পট, ধরেন হলো আমি কি বললাম, hafiz.blogspot.com, এই যে সাবডোমেন, গুগল কর্তৃক যে সাবডোমেন আছে, এটা যবে থেকে নাকি মানে 2020 সাল থেকে আপনার ভালোভাবে টপ লেভেলের ডোমেনের সাথে টাক্কা দিয়ে আসতেছি। অর্থাৎ আপনি ধরেন হলো hafiz.com কিনে যেই সুবিধা পাবেন, আপনি hafiz.blogspot.com-এ কিন্তু গুগল সার্চ ইঞ্জিনের কাছে একই সুবিধা পাবেন। একসময় পাওয়া যেত না, এখন পাবেন। ততদিন থেকে আপনার হাইফেনের যুগ চলে গেছে। এটার একটা বিশাল বড় এবং ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাটা দিতে গেলে আপনাদের মাথাও ঘুরাইতে পারে, হয়তো অনেকে বুঝবেন সময় সাপেক্ষ, এই জন্য বোঝা যাচ্ছে না। বাট আপনারা হাইফেন জাতীয় এবং সংখ্যা জাতীয় কোনো ডোমেন কিনবেন না, অ্যাভয়েড করবেন। ঠিক আছে। আচ্ছা, এর আরেকটু বিষয় আছে যে হোয়েন বাই ইন ডোমেন, যখন আপনারা ডোমেনটা ক্রয় করবেন, ওয়াচ আউট অফ হিডেন ফিশ। দেখবেন ডোমেন যখন আপনারা ক্রয় করতে যাবেন, তখন দেখবেন যে ডোমেনের পাশাপাশি এটা করে হলো হোস্টগেটর অনেক কাহিনী করে, নেমচিপ মাঝে মধ্যে এই কাহিনীটা করে থাকে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে বাংলাদেশি কোনো প্রোভাইডারের কাছে আপনি ডোমেন কিনলেন, ডোমেন দেখাচ্ছে হলো $8 বা $6, পরে দেখলেন যে আপনার ফিস হয়ে গেছে হলো টোটালি চেক আউট $7 বা $8। তো আপনারা অবশ্যই আগে কথা বলে নেবেন ডোমেন প্রোভাইডারের কাছে যে আসলে হিডেন কোনো ফিস আছে কিনা। .com ডোমেনের দাম কত জিজ্ঞেস করবেন। যদি বলে $6 বা $800 বা $500, তখন আপনি জিজ্ঞেস করবেন এই $500 বাইরে অন্য কোনো খরচ আছে কিনা। যদি বলে যে না নাই, যদি স্যার আমি নিতে পারি এরকম, তাহলে আপনি ডোমেন কিনবেন, নয়তো কিনবেন না। আরেকটা হলো নো হেডিন কস্ট। এমন কোনো ডোমেন কিনা যাবে না যে ডোমেনের ভিতরে কিছুদিন পরে আপনার এই সার্ভার, এটা আপডেট, এই ভেরিফিকেশন, ওই ভেরিফিকেশনের জন্য আপনার এই কি বলা হয়, আপনার কাছ থেকে টাকা নিতে চাইবে। এমন কোনো ডোমেন কিনা যাবে না। অবশ্যই সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আপনার এগুলো জানতে হবে, এই বিষয়গুলো, যে কোনো হিডেন ফিস আছে না, কোনো হিডেন ক্যাশ আউট আছে, চেক আউট আছে কিনা, এই ব্যাপারগুলো জানতে হবে। বা পরবর্তীতে আমি এখন ডোমেন কিনলাম, পরবর্তীতে কোনো হিডেন ফিস আপনারা নিতে পারেন কিনা, ভেরিফিকেশন বাবদ অথবা কোনো আপডেট বাবদ কোনো ফিস নিতে পারেন কিনা। যদি বলে যে হ্যাঁ নিতে পারি, তাহলে আপনি ওই কোম্পানির কাছ থেকে ডোমেন কিনবেন না। যদি বলে যে না স্যার কোনো রকমের কোনো হিডেন ফিস নাই, ভবিষ্যতে কোনো হিডেন ফিস হবে না, বরং 1 বছর পরে আপনি এত টাকা দিয়ে রিনিউয়াল ফিস, মানে রিনিউ করে না ডোমেন প্রতি বছর, ধরেন এই মাসে 500 টাকা দিয়ে, পরবর্তী মাসে 800, তারপরের বছর 800, মানে বছরে ধরেন 2021 সালে কিনলেন এটা 500 টাকা দিয়ে, 2022 সালে যে 800, 23 সালে যে 800, এরকম আর কি বাড়তে পারে। তো এরকম যদি হয় তাহলে আপনি তাদের কাছ থেকে ডোমেনটা কিনবেন। ঠিক আছে। তারপর হলো নো অ্যাডমিনিস্ট্রেটর ফি হোয়েন এডিট ইউর হুইস অর RDF লিস্টিং অ্যাভয়েড অ্যাডাউন্স এক্সট্রা ডোমেন.info.org। ঠিক আছে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে কোনো অ্যাডমিনিস্ট্রেটর ফি আছে কিনা ডোমেনটা অ্যাক্টিভ করার জন্য বা হুইস হিডেন করার জন্য। হুইস হলো ডোমেনের ইনফরমেশন, এগুলো বা RDF, যেগুলোর কারণে মানে যেগুলো নাকি আপনি যদি হিডেন না করেন তাহলে আপনার হয়তো বা ডোমেন হাইজ্যাক হওয়ার সম্ভাবনা খুব ভালো মতো থাকে। এটা যখন আপনার বিজনেস করবেন তখন বুঝবেন। এখন ছোটোখাটো বিজনেসে নামছেন, হয়তো বা আপনার ডোমেন কেউ তাকাইয়ে দেখবে না, কিন্তু একটা পর্যায়ে যখন আপনি $1000-2000 ইনকাম করবেন, $500-600 ইনকাম করবেন, আপনার ডোমেনের প্রতি শকুনের নজর পড়বে। আমি সহজ ভাষায় বললাম, আপনার ডোমেনের প্রতি যখন আপনি $500 ইনকাম করবেন, আপনার ডোমেনের প্রতি মাসে 1 বার না 2 বার করে শকুনের নজর পড়বেই, এটা আপনি নিশ্চিত হয়ে নেন। আর এগুলো খুবই একটা অন্যরকম ব্যাপার যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু ভালো মন্দ আছে। সো অ্যাডমিনিস্ট্রেটর হুইজ ডাটা হিডেন করার জন্য বা RDF, এগুলো আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন। RDFটা কি, ক্লাস সংক্ষিপ্ত বুঝাতে পারছি না, প্রয়োজনে না বুঝলে আপনারা আমাকে সাপোর্ট নেবেন, আমি আপনাদেরকে সাপোর্ট দিব অবশ্যই এক্সট্রা সময়ে। তো অ্যাভয়েড অ্যাডাউন্স অন এক্সট্রা ডোমেন। যখন আপনি .com ডোমেন কিনতে যাবেন, দেখবেন অনেক কোম্পানি কি করে .info.org একসঙ্গে চেক আউট দিয়ে দেয়,
আপনার ডট কমের দাম $6, পরবর্তী দেখবেন আপনার ডট কমে আপনার ডোমেনের দামগুলো টোটাল চেক আউট হয়ে গেছে বা ইনভয়েস ফি হয়ে গেছে $20। আরে কিভাবে হইলো, বা $60 কিভাবে হইলো? তখন দেখবেন যে একটা বোনাস দেখা যাবে, সেই করে .info .xyz এরকম দিয়ে দিছে। তো আপনার দরকার ডট কম, আপনি কেন .info .org কিনবেন, .net কিনবেন, তাই না? এজন্য শুধুমাত্র খেয়াল করবেন যে ডট কম ডোমেনটা আছে কিনা। আরেকটা বিষয় খেয়াল করবেন, হাউ মাচ চার্জ ইন ট্রান্সফার ফিস। যদি আপনি ডোমেনটা কোথাও ট্রান্সফার করতে চান, আপনি যদি মনে করেন যে এই প্রোভাইডারের কাছে আমি ডোমেনটা রাখবো না, আমার নির্দিষ্ট একটা প্রোভাইডারের কাছে রাখবো, ডোমেনটা ট্রান্সফার করব, তখন যেন ট্রান্সফার ফি বেশি না হয়। এজন্য জিজ্ঞেস করে নেবেন এবং প্রয়োজনে দেখে নেবেন ভালো মতো যে ট্রান্সফার ফি কত। ডট কম ডোমেন ট্রান্সফার ফি সাধারণত 1000 টাকার বেশি হয় না। যদি বেশি হয় তাদের কাছ থেকে আপনারা ডোমেনটা কিনবেন না, কারণ পরবর্তীতে আপনার ভোগান্তি পোহাইতে পারে। হ্যাঁ, এখন হয়তো আপনি শেয়ারেড হোস্টিং কিনছেন, বাংলাদেশি প্রোভাইডার বা নেমচিপ বা হোস্টগেটরের কাছে আপনি ডোমেনটা কিনছেন। কিছুদিন পরে যখন আপনার বিজনেসটা ভালো হয়ে যাবে, তখন আপনি আলিবাবা ক্লাউড, অ্যামাজন ক্লাউড অথবা গুগল ক্লাউডের মতো কোম্পানির কাছে আপনি ডোমেনটাকে আপনি ট্রান্সফার করতে চাইবেন। তখন যদি আপনার এই ট্রান্সফার ফিটা বেশি চায়, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অন্যরকম একটা ভোগান্তি। হ্যাঁ, টাকার পরিমাণটা হয়তো বা তেমন বেশি হবে না আপনার কাছে, কারণ ততটা সময় হয়তো বা আপনি ইনকাম করতে থাকবেন। কিন্তু কথা হলো যে এই ফি সেই ফি করতে করতে অনেক একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট কিন্তু ঠিকই হয়ে যাবে বছর শেষে। এই মাসে $5, তারপরের মাসে $2, তারপরের মাসে $3, এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে দেখবেন যে মাস শেষে আপনার $300-400 চলে গেছে শুধু ডোমেনের পিছনে। হ্যাঁ, এটা লং টাইম বিজনেসের কথা বলছি, আমি আবারও বলছি এটা লং টাইম বিজনেসের কথা বলছি আমি। তারপর আরেকটা বিষয় আছে, হাউ মাচ চার্জ ইন হোয়েন রিনিউ ডোমেন। যখন আপনি ডোমেন রিনিউ করবেন, দেখবেন যে সাধারণত ডট কম ডোমেনে রিনিউ করার জন্য 800 থেকে নিয়ে 900 টাকার ভেতর হয়ে থাকে। 900 টাকার উপরে যারা যাবে, যেমন দেখবেন কোথাও $14, যেমন ইয়াহু বিজনেস, এই ইয়াহু কোম্পানির কাছে ডোমেন কিনতে গেলে এখনও এই কাজটা এই বেটারা করে, আপনাকে ডোমেন দিবে $4 ডট কম ডোমেন বা $5। পরবর্তী বছর থেকে আপনার কাছ থেকে $16, $17, $18 নিবে। এজন্য ডোমেন কেনার সময় খেয়াল রাখবেন যে ট্রান্সফার ফি যেন বেশি না হয় এবং ডোমেন রিনিউ করার ক্ষেত্রে যেন তখনও বেশি না হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় একটা ভূমিকা বা প্রবাহিত হবে। আপনি হয়তো বা ভাববেন দূর রিনিউ করলে $10 জায়গায় $20 নেক, সমস্যা নাই, আমার তো ইনকাম হচ্ছে। ততদিনে হয়তো আপনি ইনকাম করবেন এবং আপনার কাছে মনে হবে না যে $10 জায়গায় আমি $20 খরচ করলাম, সমস্যা নাই, রিনিউ করলাম। কিন্তু এই জিনিসটা খেয়াল করবেন, একটা ডোমেন যখন রিনিউ করা হয় তখন অনেক কিছু আবার নতুন করে আপডেট করতে হয়। সেই আপডেটে আপনার সিকিউরিটি আপডেট করতে হয়, আপনার হুইস আপডেট করতে হয়, অনেক কিছু আছে যেগুলোর উপর ভিত্তি করে আপনার রিনিউ ফিস যত বেশি হবে ওই সমস্ত আপডেটগুলোর ফিস তত বেশি হবে। তো তখন আপনার টোটাল কস্ট যদি হয়তো $50, এখন যদি ইয়াহু কোম্পানির মতো আপনার ডোমেন $8 বদলে $18 কেটে নেয়, তাহলে অন্য অন্য ফিস মিলিয়ে দেখবেন যে $50 বদলে আপনার কাছ থেকে $200, $300 কেটে নিচ্ছে। সো এই বিষয়গুলো কি মনে রাখা এবং গুরুত্বপূর্ণ বিষয় না, বলেন তো? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তারপর হলো দেখেন প্রোটেক্ট ইউর প্রাইভেসি। এই যে জিনিসটা হলো আপনাদেরকে আমি আগামী ক্লাসে আলোচনা করব। আপনারা জাস্ট ডোমেনটা রিসার্চ করেন, পাবলিক রেকর্ড ইন হুইস অ্যান্ড আরডেপ ডিরেকশন। ডোমেনটা আপনারা কেনার সাথে সাথে আমার সাজেস্ট হবে যে প্রথম 2-3 মাস 1 মাস হয়তো বা হুইস খোলা থাকুক, সমস্যা নাই, কিন্তু যখন আপনার আর্নিং রান হয়ে যাবে, গুগল অ্যাডসেন্সের আর্নিং বা যে কোনো একটা আর্নিং অথবা আপনার ওয়েবসাইটে ভিজিটর আসা শুরু করবে, তখন আপনি প্রোভাইডারের কাছ থেকে বলে হুইসগুলোকে হাইড করে নেবেন। মানে আপনি যে ডোমেনের মালিক এটা যেন কেউ বুঝতে না পারে, আপনার কোনো ইনফরমেশন ডোমেনের জন্য না থাকে। যদি থাকে আপনার জন্য কিন্তু ওই যে বললাম না যে শকুনের চক্ষু পড়তে পারে, আমার উপরও পড়েছিল, এজন্য আমি এই ভাষায় কথাগুলো বলছি। আপনার উপরও পড়তে পারে, আপনি সতর্ক হয়ে যাবেন, ঠিক আছে? আমার হয়তো বা কোনো মেন্টর ছিল না, সেজন্য আমি ভুল করেছি, কিন্তু আপনার মেন্টর তো আপনাকে বলে দিচ্ছি, সতর্ক দিয়ে দিচ্ছে, আপনি কেন সতর্ক হবেন না? ঠিক না? এটা অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে যদি আপনি আমার কথা মানেন, আর বোকামির কাজ হবে যদি আপনি আমার কথাটা না মেনেন। ওকে, তারপরে হলো হাইড মাই ডোমেন্স পার্সোনাল ইনফরমেশন ফ্রম হুইচ ডাটা, এটা। তারপর হলো প্রোটেক্ট ইউর ডাটা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো আপনাদেরকে আমি আগামী ক্লাসে শিখাবো। ফোকাস অন ট্রান্সপারেন্সি, যেমন ইনস্ট্যান্টলি অ্যাক্সেস ডোমেন নেম এবং ডোমেন সিপেনেল। এমন ডোমেন আছে আপনাদের 2-3 দিন চলে যাবে, আপনাদেরকে অ্যাক্সেস দিবে না, ডোমেনের অ্যাক্টিভ হবে না। তো ওই ধরনের প্রোভাইডারের কাছ থেকে আপনি ডোমেন কিনবেন না। ডোমেন আপনারা জিজ্ঞেস করে নেবেন যে কয় ঘন্টা লাগবে অ্যাক্টিভ হতে। আমি যদি সঙ্গে সঙ্গে টাকা পে করি, তারা যদি বলে যে সর্বোচ্চ 24 ঘন্টা, সর্বোচ্চ 24 ঘন্টা, তাহলে নেবেন। যেমন নেমচিপে 123reg.com-এ অথবা আইসোনিকে অথবা হলো আপনার হোস্টগেটরে সঙ্গে সঙ্গে
অ্যাক্টিভ হয়ে যায় ডোমেন। আপনি পেমেন্ট করবেন, ডোমেন অ্যাক্টিভ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, 2-3 মিনিট সময় লাগবে অথবা 5-10 মিনিট সময় লাগবে। আপনার ইমেলে একটা মেল যাবে, ইমেলটা ভেরিফিকেশন করবেন, আপনার ডোমেন অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশি প্রোভাইডারের কাছ থেকে কিনবেন, তারা যেহেতু রিসেলিং হোস্টিং করে, মানে রিসেলিং বিজনেস করে, তাদের কাছ থেকে হয়তো বা 24 ঘন্টা লাগতে পারে সময়। তো আপনি জিজ্ঞেস করবেন যদি সর্বোচ্চ 24 ঘন্টার চেয়ে বেশি যায় তাহলে ওই প্রোভাইডারের কাছ থেকে আপনি ডোমেন কিনবেন না, কারণ পরবর্তীতে এই ডোমেন রিলেটেড আরও অনেক সাপোর্ট তার কাছ থেকে আপনার নিতে হইতে পারে। তখন আপনার ডোমেন কেনার ক্ষেত্রে সে সাপোর্ট দিতে পারলো না ভালো মতো, আপনি কিভাবে নিশ্চিত হতে পারছেন যে পরবর্তীতে আপনাকে সাপোর্ট দিবে তারা? এর জন্য হ্যাঁ, পরবর্তীর ঘটনা পরবর্তীতে, কিন্তু আগে থেকে সতর্ক হওয়া আপনার জন্য আমি মনে করি বুদ্ধিমানের কাজ। আগে থেকে সতর্ক হওয়া ভালো। সো ডিফারেন্ট সাপোর্ট ফ্রম সেলস, আপনি যখন ডোমেনটা কিনবেন তাদের সাপোর্টের জন্য আপনি কথা বললে তারা আপনাকে রেসপন্স করে, এই বিষয়টা খেয়াল রাখবেন। রেসপন্সও যদি না করে, সাপোর্ট যদি না করে, তাহলে আপনি কেন ডোমেনটা কিনবেন? তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এটা আপনাদেরকে আমি দিয়ে দিব ডাউনলোডের আকারে, জিপ ফাইল আকারে, আপনারা ডাউনলোড করে নেবেন। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, জাস্ট 2 মিনিট সময় দিলাম, প্রশ্নটা করেন। যখন জাস্ট আপনাদেরকে ডোমেনটা দিতে পারি, কিন্তু হোস্টিংটা দিব হলো অন্য কোম্পানির, কারণ ডোমেন এবং হোস্টিং যদি একই কোম্পানি থেকে দেই, আপনারা হয়তোবা আমাকে একটু রিসার্চ করে দেখতে হবে, কারণ হোস্টিংয়ের ব্যাপারে তারা একটু এতদিন ভালো সার্ভিস দিত, এখন আর ভালো সার্ভিস তারা দেয় না। ঠিক আছে, মানে কথাগুলো জানার দরকার ছিল, অনেক কষ্ট করে ম্যানেজ করেছেন, আর সেটা গাইডলাইন হিসাবে একটা ছোট বই হিসাবে আমাদেরকে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ ব্যাপারটা এরকম মনে সেটা রাখবেন সবসময়। আমার এমন একটা প্রবলেম ছিল, যে প্রবলেমটা আমি ইউটিউবে গুগলে খুঁজে পাচ্ছিলাম না, অথবা থাকলেও আমি কিভাবে এই জিনিসটা জানবো, সার্চ করব কিভাবে, এই জিনিসটা জানতাম না। এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমার 2-3 মাসের সময় লেগেছে, সেটা আপনারা মাত্র 1-2 মিনিটে সমাধান পেয়ে যাচ্ছেন আমার কাছে প্রশ্ন করি। ঠিক আছে, সেটাই ওই যে ক্লাসের শুরুতেই কোন ভাই যেন প্রশ্ন করেছিল যে আমি এই টুলস দিয়ে কাজ করবো, এই টুলস দিয়ে না, এই জিনিসটা বুঝতে গিয়ে কিন্তু আমার 6-7 মাস সময় লেগে গিয়েছিল, যখন আমি এক্স্যাক্টলি আউটপুট পাচ্ছিলাম না। ঠিক আছে, বুঝতে এরকম। পেরেছি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আচ্ছা আপাতত আপনারা লোড নেন, কি বলা হয়, ডোমেনের ব্যাপারে আমি দেখছি আগামী ক্লাসে আপনাদের, যেহেতু বলতে পারলাম না, হোস্টিংয়ের ব্যাপারে বলবো, প্লাস পাশাপাশি হলো আপনারা আগামী ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হোস্টিংটা কিনে ফেলবেন। ঠিক আছে, আর আপনাদেরকে এই সিট কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে আমি ভিডিও করে দিয়ে দিব, লিংক দিয়ে দিব। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন ভাই, বলেন। বলছিলাম আমরা ভাই আমি তো হ্যালো, হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, বলছি কি, আমাদের ক্লাসে আপনি হচ্ছে গুগল ড্রাইভের লিংক দিচ্ছেন নাকি হচ্ছে ইউটিউবের চ্যানেলে দিচ্ছেন? হ্যাঁ, বুঝি নাই। না, আমাদের যে ক্লাসগুলো এই যে হচ্ছে, এই ক্লাসের রেকর্ডগুলো আমরা হচ্ছে কি মানে গুগল ড্রাইভের মাধ্যমে হচ্ছে বেস্ট মনে করছেন, নাকি কোনো একটা ইউটিউব চ্যানেলে রেখে দিচ্ছেন, ওখান থেকে আমরা দেখে নিব? ইউটিউবে সেটা কারণ গুগল ড্রাইভ আমি বলবো, গুগলের যদি সবচেয়ে খারাপ প্রোডাক্ট হয় সেটা হলো গুগল ড্রাইভ। আপনারা হয়তো বা জানেন না, গুগলের যদি সবচেয়ে নিম্নমানের প্রোডাক্ট হয় সেটা গুগল ড্রাইভ বর্তমান পর্যন্ত। তো এখন গুগল চাচ্ছে যে আপডেট করার জন্য, যে আগামী বছরের জুন জুলাই, মানে এই মাসের মেবি, বা আগামী বছরের জুন জুলাই মাস 2022 সালের ভিতরে আমাদের গুগল ড্রাইভার আপডেট হবে। তারপর হলো এখানে অপ্রয়োজনীয় ডাটা আমরা মুছে ফেলবো, তারপর আমাদের ড্রাইভটা আবার নতুন করে অ্যাক্সেস হবে, এরকম। এজন্য তারা উদ্যোগটা নিয়েছে মূলত। ঠিক আছে, আরও অনেক কারণ আছে। তো ওই দিক দিয়ে বলবো যে গুগল ড্রাইভের সার্ভারটা হলো গুগলের সবচেয়ে নিম্নমানের প্রোডাক্ট আমার মতে। এজন্য আমি গুগল ড্রাইভে দিই না, মাঝে মধ্যে আপনাদের প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে ইউটিউব চ্যানেলে এটা আমরা সব সময় সাবস্ক্রাইব করে রাখলে যে কোনো সময় আমরা ওটা দেখতে পারবো, না তাই তো? পারবেন না, শুধুমাত্র ওই লিংকে ক্লিক করলে আপনি পারবেন। আপনারা অন্যভাবে ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলে, যে আপনারা ওই ভিডিওগুলো পাচ্ছেন না, শুধুমাত্র ওই লিংকে ক্লিক করলেই পাবেন, তাছাড়া পাবেন না। ঠিক আছে, আবার নির্দিষ্ট একটা সময় পরে দেখা গেল ওই ভিডিওগুলো আপনারা পাবেন না, অটোমেটিক্যালি মনে করেন যে ওই ডোমেন নির্দিষ্ট একটা সময় পরে অটোমেটিক্যালি ওইগুলো আপনাদের জন্য অ্যাক্সেস করা বন্ধ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো একটু বিপদ। ইউটিউবে অনেক কিছু শেখার আছে, ইউটিউবে অনেক কিছু আছে যেই সার্ভিসগুলো হয়তো বা আপনারা জানেন না। ঠিক আছে, আস্তে আস্তে সব জেনে যাবেন। ঠিক আছে, মার্কেট করতে যে আস্তে আস্তে সব জেনে যাবেন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু লিভ নেন কষ্ট করে। ভাই একটু ভাই ভাই ভাইয়া অন্য আরেকটা ক্লাস আছে আমার, আপনারা একটু মেসেঞ্জারে নক ভাই দিন। একটু ভাই হাফিজ ভাই বলেন বলেন। ভাই আমাদের ডোমেন কিনতে কত লাগছে, ডোমেন হোস্টিং এবং কবে পে করতে আচ্ছা হচ্ছে আপনারা আমাদের? সবাই কি জয়েন হয়েছে আপনাদের? জি সবাই জয়েন আছে। না আপনাদের কথা বলছি না, আরেকটা ক্লাসের কথা বলছি। ওনারা বসে আছে, অপেক্ষা করছে, আপনাদেরকে বিদায় দিলেই তাদেরকে পড়াইতে পারি। আচ্ছা এই সংক্রান্ত আমি একটু গ্রুপে বলে দিব। হ্যাঁ, ডোমেন হোস্টিং কত টাকা লাগবে, ডোমেন মনে আচ্ছা, রাখেন ঠিক সর্বোচ্চ আছে। 600-700 টাকা লাগবে। .com ডোমেন সর্বোচ্চ 700 টাকা, 600 টাকা 500 টাকায় হয়ে যায় 1 বছরের জন্য, প্রথম বছর। এই ব্যাপারটা আমি আরো পরে আচ্ছা, বলবো আপনাদেরকে। ঠিক আছে,
আরো একটা ঠিক আছে, ক্লাস ধন্যবাদ। বাকি আছে হোস্টিং কেনার জন্য, তো সবাই টাকা জয়েন করেন। আর যারা এখনো টুলস কিনেন নাই, টুলস গুলো কিনে ফেলেন। আমি আজকে বা কালকের ভিতরে ভিডিওটা দিয়ে দিব আপনাদেরকে সিট কিওয়ার্ড রিসার্চের। ভাইয়া হ্যাঁ বলেন। ক্লাসের একটু রেকর্ড আছে, ভিডিওটা ক্লাসের দিতে। রেকর্ড আছে, আমি দিয়ে দিব আপনাদেরকে। সবাই ভালো থাকবেন।